আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের সংগঠন বুয়েট এলুমনাইয়ের পক্ষ থেকে প্রচার প্রকাশনা ও কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে আমি প্রকৌশলী রিয়াজুল হাসান আজকের সেকেন্ড জিআরসি মেমোরিয়াল লেকচার 2022 বা দ্বিতীয় জামিনুর রেজা চৌধুরী স্মারক বক্তৃতা 2022-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটা বিজয়ের মাস, সে কারণে বুয়েট এলুমনাইয়ের পক্ষ থেকে দূরে এবং কাছে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে বিজয়ের অভিনন্দন। প্রফেসর জামিনুর রেজা চৌধুরী জাতীয় অধ্যাপক, আমাদের প্রকৌশলী সমাজের এক অন্যতম পুরোধা পুরুষ। তিনি আমাদের এক কিংবদন্তি। তিনি ইন্তেকাল করেছেন 2020 সনের 28 এপ্রিল। তারপর থেকেই বুয়েট এলুমনাই এই জাতীয় অধ্যাপক প্রকৌশলীকে তার স্মৃতিকে রক্ষা করবার জন্যে এ স্মারক বক্তৃতার আয়োজন করেছে। আমরা এখনই আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করব। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুয়েট এলুমনাইয়ের সম্মানীয় সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি সম্পদ বিশেষজ্ঞ, পরিবেশ কর্মী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরাটস প্রফেসর ডক্টর আইনুন নিসা। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি বীর বিক্রম। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল জব্বার খান। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বক্তা হিসেবে থাকছেন সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, সংক্ষেপে IEEEর সভাপতি প্রফেসর সাইফুর রহমান। আমাদের আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বুয়েট এলুমনাইয়ের ট্রাস্টি এবং জিআরসি মেমোরিয়াল লেকচারের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ডক্টর সাদেকুল ইসলাম ভূঁইয়া। আমি বুয়েট এলুমনাইয়ের মহাসচিব প্রকৌশলী মাহতাবউদ্দিন এবং সমন্বয়ক DSW বুয়েট ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি এবং অতিথি বক্তা এবং সাদেকুল ইসলাম ভূঁইয়াকে সঙ্গে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্যে সবিনয় অনুরোধ করছি। জিআরসি মেমোরিয়াল লেকচারের প্রেক্ষাপট ও পটভূমি এ নিয়ে এবার কথা বলবে বুয়েট এলুমনাইয়ের সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট এবং জিআরসি মেমোরিয়াল লেকচারের অ্যাডভাইজারি কমিটির কো-চেয়ার স্থপতি কাজী মোহাম্মদ আরিফ। আমি স্থপতি কাজী মোহাম্মদ আরিফকে জিআরসি লেকচারের পটভূমি এবং প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবার জন্য সবাই অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, যিনি বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও সভাপতি, অধ্যাপক আইনুন নিশাত, আজকের এই বক্তৃতা আসরের প্রধান অতিথি, আমন্ত্রিত বক্তা, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, DSW বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব এবং JRC বক্তৃতামালার উপদেষ্টা পরিষদের চেয়ার, এবং সামনে উপবিষ্ট বুয়েট অ্যালামনাইয়ের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি আপনারা যারা উপস্থিত হয়েছেন। যেমনটি শুরুতেই সঞ্চালক প্রকৌশলী রিয়াজুল হাসান বললেন যে বুয়েট অ্যালামনাইয়ের পরলোকগত এবং অবিসংবাদিত সভাপতি এবং এই দেশের কৃতি সন্তান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর
স্মরণে এবং ওনার জীবনযাপনে, ওনার জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞানে অনুপ্রাণিত হয়ে বুয়েট অ্যালামনাই এই JRC বক্তৃতামালার আয়োজন করে এসছে। অধ্যাপক JR চৌধুরী অথবা জামিলুর রেজা চৌধুরীকে পরিচয় করিয়ে দেবার আর কোনো প্রয়োজন নাই। তার চৌকস জীবন এবং সফল কার্যক্রম সম্পর্কে আমরা সকলেই পরিচিত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী, শিক্ষাবিদ, গবেষক এবং প্রশাসনের ব্যাপারে দক্ষ পরিচালক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী একেবারেই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন 2020 সালে। তার কাছ থেকে আমাদের পাবার অনেক কিছু ছিল, সেটার সুযোগ আমরা আর হয়তো পাব না, কিন্তু তার জীবনযাপন এবং জ্ঞান এবং তার কৃতকর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে তার অসম্পূর্ণ স্বপ্নকে সফল করবার জন্য এবং বর্তমান এবং পরবর্তী প্রজন্মতে তার এই জ্ঞান অভিজ্ঞান ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে জ্ঞান ও চর্চাকে ধারাবাহিকভাবে পরবর্তী প্রজন্মতে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে বুয়েট অ্যালামনাই এই বার্ষিক JRC বক্তৃতামালার আয়োজন করেছে। আজ তার দ্বিতীয় পর্ব। আমাদের স্মরণে থাকবে যে প্রথম পর্বে 2021 সালের ডিসেম্বর মাসে আমরা এই বক্তৃতায় আমন্ত্রণ করতে পেরেছিলাম যুক্তরাষ্ট্রের লিহাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ড্যান ফ্রাঙ্গোপলকে। ডক্টর ফ্রাঙ্গোপল এখানে উপস্থিত হতে পারেননি করোনার কারণে। আমরা পুরো বক্তৃতামালাটাই অনলাইনে পরিচালিত করতে সক্ষম হয়েছিলাম। আজ তার দ্বিতীয় পর্বে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আপনারা আগেই শুনেছেন, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং IEEEর আগাম সভাপতি, নির্বাচিত সভাপতি অধ্যাপক সাইফুর রহমান। তার সম্পর্কে বিস্তারিত পরিচয় পরবর্তীতে আমরা জানতে পারব। আমরা এই আয়োজনের ভেতরেই চলে যাব। এই পরপর 2 বছর এই JRC মেমোরিয়াল লেকচার আয়োজনের পিছনে একটি উপদেষ্টা মণ্ডলী কাজ করেছেন। এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ কেউ কেউ বাংলাদেশে থাকেন এবং কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। আমি তাদের নামগুলো এখানে ঘোষণা করে আপনাদের সাথে তাদেরকে একটি সংযোগ করবার প্রয়াস নিতে চাই। যুক্তরাষ্ট্রে বুয়েট অ্যালামনাই নর্থ আমেরিকা চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী মীর মুজিবুর রহমান আছেন সেই উপদেষ্টা মণ্ডলীতে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সদ্য সাবেক হেড এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলওয়ার হোসেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাওয়ান বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান এবং অধ্যাপক ডক্টর কাউসার জাহান আছেন এই কমিটিতে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের IPE বিভাগের অধ্যাপক এবং বুয়েট অ্যালামনাইয়ের সহসভাপতি ডক্টর AK মাসুদ আছেন এই কমিটিতে, প্রকৌশলী জিয়াউল হাসান, তিনি ক্যালিফোর্নিয়া বসবাস করেন এবং তিনি ওয়াপা নামক একটি কনসাল্টিং প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট এবং প্রোগ্রাম অ্যানালিস্ট। এই কমিটিতে আমিও কাজ করেছি এবং কমিটির প্রধান হিসেবে কাজ করেছেন, আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন, বুয়েট অ্যালামনাইয়ের বর্তমান এবং সদ্য সাবেক মহাসচিব ডক্টর সাদিকুল ইসলাম ভূঁইয়া। এই 6 জন সদস্য মিলে গত 2 বছর ধরে বিভিন্ন সময় কোন কোন বক্তাকে আমন্ত্রণ করা যায় তাদের সাথে যোগাযোগ করা এবং কোন কোন বক্তার বক্তৃতা আমাদের বুয়েট অ্যালামনাই সদস্য এবং পরবর্তী প্রজন্মের প্রকৌশলী, স্থপতি এবং পরিকল্পনাবিদদের জন্য যুক্তিসঙ্গত হয় সেই ব্যাপারে কাজ করে এসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমন্ত্রিত বক্তা অধ্যাপক সাইফুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি আনন্দের সাথে জানাতে চাই অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর পুত্র প্রকৌশলী কাশিফ রেজা চৌধুরীও আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। তাকেও ধন্যবাদ জানাতে চাই বুয়েট অ্যালামনাইয়ের সকলের পক্ষ থেকে। আর দেরি না করে আমরা এই মালাতে চলে যেতে চাই এবং তার আগে আরও 2-1 জনের কথা শুনে নিতে চাই। আমি আশা করব এই বক্তৃতামালা আগামীতেও ধারাবাহিকভাবে চলবে এবং অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর জীবনের জ্ঞান অভিজ্ঞান এবং তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে পরবর্তী প্রজন্ম ধারাবাহিকভাবে আমরা উপকৃত এবং ঋদ্ধ হতে পারব। সকলকে
বাকি অনুষ্ঠান উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ডক্টর জামিলুর রেজা চৌধুরী ছিলেন বুয়েট অ্যালুমনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। 2005 সন থেকে মৃত্যু পর্যন্ত তিনি বুয়েট অ্যালুমনাইকে সভাপতি ছিলেন এবং তিনি নিজের হাতে গড়েছেন এই সংগঠনটি। এখন বুয়েট অ্যালুমনাই একটি বিকশিত সংগঠন, শক্তিশালী সংগঠন। তিলে তিলে তিনি সেটা গড়ে তুলেছেন। আজ বুয়েট অ্যালুমনাইয়ের মহাসচিব স্বাগত বক্তব্য দেবে এই অনুষ্ঠানে। বক্তব্য রাখছে মহাসচিব প্রকৌশলী মাহতাবুদ্দিন। আসসালামু আলাইকুম। আজকের দ্বিতীয় জেআরসি মেমোরিয়াল লেকচার আমরা করছি বুয়েট অ্যালামনাইয়ের পক্ষ থেকে। আজকের এই সেমিনার আলোচনায় আমাদের সভাপতি প্রফেসর ডক্টর আইনুন নিশাদ, মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক যে কমিটি, সেই কমিটির মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী বীর বিক্রম। মঞ্চে আছেন আমাদের আজকের বক্তা জনাব প্রফেসর ডক্টর সাইফুর রহমান, যিনি IEEE সভাপতি ইলেক্ট। আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আব্দুল জব্বার খান এবং আমাদের বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক অধিদপ্তরের পরিচালক, DSW বলি আমরা যাকে, ডাইরেক্টর স্টুডেন্টস ওয়েলফেয়ার, ডক্টর মিজানুর রহমান। আমার সামনে উপস্থিত আছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও বাইরের সম্মানিত অতিথিবৃন্দ। আপনারা অনেক কষ্ট করে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানের অনেকের কাছ থেকেই শুনব অনেক কথা। তার মধ্যে বিশেষ করে ডক্টর তৌফিক এলাহি, যিনি আমাদের জামিল স্যারের, প্রিয় জামিল স্যারের ব্যক্তিগত বন্ধুও ছিলেন। সুতরাং আমাদের সাদিক ভাই সমন্বয়ক হিসেবে কাজ করছেন, তিনিও প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর ব্যাচমেট, ক্লাসমেট, দীর্ঘদিন তারা একসাথে কাটিয়েছেন। আমরা ছাত্র হিসেবে, তার প্রিয় ছাত্র হিসেবে আমরাও কিছু সময় তার কাছ থেকে পেয়েছি। আমরাও তার কাছ থেকে কোনো কথা শুনেছি। বুয়েট অ্যালামনাইয়ের কার্যক্রমের সাথে জড়িত হয়ে জামিল স্যারকে আমরা আরও কাছের থেকে দেখেছি। আমি আজকের এই স্বাগত বক্তৃতায় তার সম্পর্কে তেমন কিছু না বললেও শুধু বলতে চাই, আপনারা যারা জামিল স্যারকে ভালোবাসেন, জামিল স্যারকে আদর্শ হিসাবে আমরা যারা ভাবি, তারা এখানে আজকে উপস্থিত হয়েছি। স্যারের আত্মার মাগফেরাত কামনা করতে চাই আমি আজকের এই অনুষ্ঠান থেকে। প্রফেসর জামিলুর রেজা চৌধুরী শুধু একজন শিক্ষক, একজন প্রফেসর শুধু তাই না, জামিল স্যার ছিলেন একজন মানবকর্মীও। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যখন 2020-এ মহামারী কোভিড-19 ছো মারল সারা বিশ্বে,
উনি কিন্তু বসেছিলেন না। উনি আমাদেরকে নিয়ে অ্যালামনাইয়ের যারা আমরা জড়িত ছিলাম তার সাথে, তাদেরকে নিয়ে উনি একটা কমিটি করেছিলেন এবং সেই কমিটিতে আমিও ছিলাম। জামিল স্যারের বিদায়টা আপনারা অনেকেই জানেন। তখন রমজান মাস ছিল। এই রমজান মাসে স্যারকে তার প্রিয়তমা স্ত্রী সেহরি খাওয়ার জন্য ডাকতে যাচ্ছেন, কিন্তু সেই ডাকে উনি আর সাড়া দেননি, অর্থাৎ ঘুমের মধ্যেই উনি চলে গেছেন। তার আগে স্যার কিন্তু এই কোভিড মোকাবেলার জন্য কিভাবে কাজ করা যায়, দুপুর 12টা 1টা নাগাদ আমাদের অনেকের সাথে, মনির ভাই আছেন, আমাদের কাজী আরিফ আছে, অনেকের সাথে স্যার প্রায় ঘন্টা 2 মতো মিটিং করলেন কিভাবে আমরা কাজ করতে পারি। অর্থাৎ উনি শুধু একজন শিক্ষক তা না, উনি মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, কাজ করে গেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে বুয়েট কর্তৃপক্ষকে। আমরা যেই ভবনে দাঁড়িয়ে কথা বলছি, এই ভবনটি আমাদের সময়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং হিসেবে পরিচিত, কিন্তু আজকে কালের মানে স্যারের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা আজকে এই ভবনটির নামকরণ করেছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সহযোগিতায় JRC ভবন। তার প্রতি আমাদের এই ভালোবাসার নিদর্শন দেখানোর জন্য বুয়েট কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমি আর একটা প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাতে চাই, BGCL, বাংলাদেশ বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেড। তারাও একটা ফ্লোর ডেডিকেটেড করেছিল আমাদের প্রিয় জামিল স্যারের নামে। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জামিল স্যারের বিশিষ্ট বন্ধু, ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। জামিল স্যার যদি, আমার কথা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমি বলতে চাই, আমি একদিন স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার পদ্মা সেতু কি আদৌ হবে? উনি আমাকে ধমকের সুরে বলল, তুমি তোমার মতো ছেলে এ ধরনের কথা কেমনে বলে? পদ্মা সেতু তো হয়েই গেছে। উনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তা দেখে এ ধরনের কথা উনি বলেছিলেন। তবে হয়তো হতো, জামিল স্যার যদি না থাকতেন তাহলে এত তাড়াতাড়ি এই ধরনের টেকনিক্যাল জটিল একটা পদ্মা সেতু, জটিল একটা সেতু তৈরি এত তাড়াতাড়ি হতো কিনা সন্দেহ। যেটা বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত যমুনা সেতু, সেখানেও কিন্তু ওনার অবদান। আজকাল কর্ণফুলী টানেল, এরকম অজস্র উদাহরণ দেওয়া যাবে যেগুলোর সাথে জামিল স্যার জড়িত ছিলেন। আমরা কি যে ভদ্রলোক, আমরা যারা বিদেশে পড়াশোনা করতে যাই তাদের অধিকাংশই আমরা ফিরে আসি না। যে ভদ্রলোক দেশের টানে, মাটির টানে ফিরে আসলেন দেশে, দেশের জন্য দিয়ে গেলেন, তার নামে কি এরকম কোন স্থাপনা আমরা করতে পারি না? আমার তো মনে হয় সেই দিকে আমাদের একটা দৃষ্টি দেওয়া উচিত। আমি সেই জন্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর তৌফিক এলাহি, একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, যিনি যুদ্ধ করেছিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য। উনি হয়তো মাঠে গিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু এই দেশটাকে গড়ে তোলার জন্য প্রফেসর জামিলুর রেজা নিরবিচ্ছিন্নভাবে গেছেন। আমরা আসুন আমাদের এই ভদ্রলোককে অন্তত পক্ষে এইরকম একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই সরকার তাকে একেবারে দেয়নি তা না। তিনি 21 পদক পেয়েছেন, তিনি স্বাধীনতার পদক পেয়েছেন, তিনি জাতীয় অধ্যাপক হয়েছেন, 21 পদক পেয়েছেন, জাতীয় অধ্যাপক হয়েছেন উনি। সেটাও কিন্তু বর্তমান সরকারের কম না, ওনাকে স্বীকৃতি দিয়েছেন। আমি আশা করি ভবিষ্যতেও আপনারা এদিকে অন্ততপক্ষে নজর দিবেন। আর জামিল স্যার এত ভালো মানুষ ছিলেন, এত ভালো শিক্ষক ছিলেন, এরকম একজন মানুষ পরপারে না ফেরার দেশে আমি নিশ্চিত ভালো থাকবেন। আজকের এই অনুষ্ঠানের
আমি দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনা চাই। আর আমাদের এই আয়োজনে অনেকেই আরও থাকার কথা ছিল, কিন্তু বুয়েট ক্যাম্পাসে আজকে সিরিজ অফ প্রোগ্রাম চলতেছে, যে কারণে হয়তো কিছুটা আমাদের দর্শক শ্রেণীটা আর একটু পূরণ হলে ভালো হতো, কিন্তু তারপরেও আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমি আশা করব আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে ডাইরেক্টলি প্রচারিত হচ্ছে, সুতরাং শুধু যে এখানকার হলের দর্শক দিয়ে আমরা অনুষ্ঠানটা করছি তা না, এই অনুষ্ঠানের সাথে জড়িত আছেন আমাদের সারা বিশ্বের জামিল স্যারের ভক্তরা। আমরা সেই অনুষ্ঠানের সাফল্য কামনা করে, আর অনুষ্ঠান করতে গিয়ে ছোটোখাটো ভুল ভ্রান্তি যদি থাকে তাহলে আমাদের বুয়েট অ্যালামনাইয়ের সেই ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বুয়েট ছিল ডক্টর জামিলুর রেজা চৌধুরীর গর্বের জায়গা। বুয়েটে 1959 সাল থেকে 2001 সাল পর্যন্ত 4 দশকেরও বেশি সময় তিনি অতিবাহিত করেছেন। ছাত্রাবস্থায় তিনি ছিলেন সেরা ছাত্র, শিক্ষক হিসাবে জিআরসি ছিলেন সেরা শিক্ষক। সারা জীবন তিনি বুয়েটকে উজাড় করে দিয়েছেন। এবার বুয়েটের প্রভিসি উপাচার্য ডক্টর আব্দুল জব্বার খান তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিদর্শন করবেন। মাননীয় উপাচার্য প্রফেসর আব্দুল জব্বার খান। ধন্যবাদ আমাকে মঞ্চে ডেকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। পৃথিবীতে আসলে খুব কম মানুষই আছেন যাদেরকে অন্যরা স্মরণ করে এবং একই সাথে অনুসরণও করতে চেষ্টা করে। আমাদের শ্রদ্ধেয় জামিলুর রেজা চৌধুরী স্যার, সংক্ষেপে জিআরসি স্যার, তিনি সেরকমই একজন মানুষ ছিলেন যাকে আমরা আজও স্মরণ করি, এবং আমরা যারা আছি তার এক সময়কার সহকর্মী, এক সময়কার ছাত্র, সবাই কিন্তু তাকে এখনও অনুসরণ করে চলতে শিখছি, চলতে চেষ্টা করছি। আমি আজকেই আমার কিছু সহকর্মীর সাথে আলোচনা করছিলাম যে আসলে জিআরসি স্যারের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে কি কি পেয়েছি এবং ওনাকে অনুসরণ করবার মতো ওনার মধ্যে কি কি বিশেষ বৈশিষ্ট্য ছিল। আমরা ওনার ক্লাসরুম স্টুডেন্ট, উনি আমার ক্লাসরুম টিচারও ছিলেন। একটি কথা একবারে অকপটে বলতেই হয়, স্মরণ শক্তি। এত স্মরণ শক্তি একজন মানুষের মধ্যে যে কিভাবে থাকতে পারে। আমরা এখন যে টেরাবাইট বা ইত্যাদির কথা শুনি, হার্ড ডিস্কের ক্যাপাসিটি ইত্যাদি, স্যারের তো আমরা সবসময় দেখেছি যে সেরকম অসাধারণ ওনার মেমোরি। আমার মনে আছে আমাদের এই বিভাগেরই আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক, সম্মানিত সবার, বসুনিয়া স্যার একবার বলেছিলেন তার কথা বলতে গিয়ে যে JR চৌধুরী স্যার যদি ওনার মেমোরি যদি 100 হয় তাহলে আমার মেমোরি হচ্ছে অনলি 40। এটি ছিল বসুনিয়া স্যারের স্বীকারোক্তি। তো বসুনিয়া স্যারের যদি 40 হয় তাহলে তো আমি কোথাও নেই। এবং আমি একবার প্রমাণ পেয়েছিলাম এটার। স্যার আমার অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার SB-তে ছিলেন, তো সেটি হয়ে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার অফিস অর্ডারও পেয়ে গেছি, জয়েন করেছি। তার অনেক পরে স্যারের সাথে একদিন আমাদেরই টিচার্স লাউঞ্জে দেখা। তখন উনি আমাকে দেখে বললেন যে তুমি একটা পেপার লিখেছিলে সিলেটের একটা পাহাড় কিভাবে সংরক্ষণ করা যায়, সিলেট টিভি স্টেশনের টিভি টাওয়ার যেটা, সেটার তোমার এই পেপারটা আমার খুব ভালো লেগেছে। সাচ ওয়াজ হিজ মেমোরি। কবে কোন SB-তে বসে কি দেখেছেন সেটাও কিন্তু তিনি আবার আমাকেই উদ্ধৃত করে বলছেন, আমাকে সরাসরি। স্যারের একটি বড় বৈশিষ্ট্য ছিল, উনি শুনতে চাইতেন, জানতে চাইতেন, বলতেন কিন্তু তারপরে। আমরা বেশিরভাগই কিন্তু বলি আগে, শুনতে চাই কম। আমার একটি অনুষ্ঠানের কথা মনে আছে,
আজকে আমি সমন্বয়ককে জিজ্ঞেস করছিলাম প্রফেসর মিজানুর রহমানকে যে অ্যাটেন্ডেন্স কতজন হচ্ছে, তো সে বললো যে টেকনিক্যাল সেশন যখন থাকে খুব বেশি দর্শক সেখানে সমাগম হয় না। আমার মনে আছে আমার একটা প্রেজেন্টেশন ছিল, টেকনিক্যাল প্রেজেন্টেশন, সেটি ছিল পাহাড় ধস রোধ ইত্যাদির বিষয়, এবং আমি জুট নিয়ে কাজ করি, জুট জিওটেক্সটাইল কীভাবে পাহাড় ধস রোধ করতে পারে সেটির বিষয়ে আমার একটি উপস্থাপনা ছিল। স্যারকে আমন্ত্রণ জানানো হয়েছিল আর প্রফেসর আনসারি সেখানে ছিলেন। এই নিয়ে আমরা মোট 3 জন ছিলাম। তো স্যারকে আমি বিনয়ের সাথে বললাম যে স্যার আমি কি শুরু করব? স্যার বললেন যে স্যারের একটা অভিজ্ঞতার কথা বললেন, সেখানে স্যার ছাড়া শুধু একজন ছিলেন। এই যে জানার একটা আগ্রহ, আমার কাছ থেকে স্যারের মতো একজন মানুষ কি জানতে চাইতে পারেন, কিন্তু তিনি কিন্তু ওই যে একটা কথা বলে না যে লিভ নো স্টোন আনটার্নড, যেখানেই যখন সুযোগটা পাচ্ছেন, যখনই মনে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে বোধহয় নতুন একটা কিছু পাওয়া যেতে পারে, সেখানেই কিন্তু স্যারের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বাংলা এবং ইংরেজিতে সমানভাবে এই যে একটা সক্ষমতা, স্কিল, কি লিখায় কি বলায়, ফ্ললেস। এরকম আরও অনেকেই আছেন আমাদের মধ্যে, আমাদের মঞ্চ উপবিষ্ট যারা আছেন, আমাদের শ্রদ্ধা আইনুনিশা স্যার, প্রফেসর সাইফুর রহমান স্যার, আমাদের মাননীয় উপদেষ্টা, সবাই। কিন্তু ওই স্যারের মধ্যে কিন্তু এই বিষয়টা, যেটা আমরা এখন বলি যেটাকে সফট স্কিল, এবং আপনারা জেনে আনন্দিত হবেন এখানে অ্যালামনিরা আছেন, এখন কিন্তু বুয়েট উদ্যোগ নিয়েছে, আমরা এখন সফট স্কিল ট্রেনিং করাচ্ছি আমাদের 2nd ইয়ার 3rd ইয়ার 4th ইয়ার স্টুডেন্টদেরকে সফট স্কিল ট্রেনিং করাচ্ছি, এবং সেই ট্রেনাররা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ট্রেনার। আমরা একটি ইন্ডিয়ান একটা ইনস্টিটিউটের সাথে MOU সাইন করেছি, এবং তার মাধ্যমে আমরা সফট স্কিল ট্রেনিং করাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে। কারণ আমরা এটা জানি যে আমাদের হার্ড স্কিল খুব ভালো বুয়েট গ্র্যাজুয়েটদের, কিন্তু সফট স্কিলে উই সিরিয়াসলি ল্যাক। সেই জায়গাটিতে আমরা অ্যাটেনশন দিয়েছি, এবং এটাকে এখন তো আর সফট স্কিল বলা হয় না, সেটাকে বলা হয় পাওয়ার স্কিল। তো সেই পাওয়ার স্কিল যেটা, এগুলো কিন্তু JRC স্যারের মধ্যে ইনেইট ছিল, স্বভাবজাত। আমরা যেটা এখন মানে ডেভেলপ করাচ্ছি থ্রু ট্রেনিং, সেটা কিন্তু স্যারের মধ্যে ছিলই। কারণ এগুলো আমাদের খুবই অনুসরণীয় বিষয় ছিল। আরেকটি বিষয়, স্যারের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনস, ডিপ্লোম্যাটিক কোড অফ কন্ডাক্ট, যেগুলো আমাদের ফরেন অ্যাফেয়ার্সে যারা চাকরি করে তারা ট্রেনিংয়ের মাধ্যমে শেখে, স্যারের মধ্যে এগুলো বিল্ট ইন ছিল বলেই কিন্তু উনি সরকার এবং দাতা সংস্থাদের সাথে একসাথে বসে কাজ করতে পেরেছেন বিভিন্ন বড় বড় প্রজেক্টে। সেখানের ভাষা, সেখানকার চলাফেরা, ওঠা বসা সবই কিন্তু আলাদা আলাদা মাত্রা আছে, তার মধ্যে এগুলো ছিল। সেই জন্যই উনি সাইক্লোন শেল্টার, যমুনা সেতু, পদ্মা সেতু সব কাজেই জড়িত ছিলেন। নিজের বিষয়ের বাইরে স্যার সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, একজন সফল একজন সিভিল ইঞ্জিনিয়ার, গবেষক হিসেবেও খুবই সফল ছিলেন। তার নিজের বিষয়ের বাইরে কিন্তু তার জানার খুব আগ্রহ সবসময় ছিল। আমাদের এই বুয়েটের স্যার যে প্রথম কম্পিউটার সেন্টার হয়, সেই কম্পিউটার সেন্টারের উনি পরিচালক ছিলেন। তো সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার সেন্টারের পরিচালক, বিষয়টি কিন্তু আপনারা সহজেই অনুমান করতে পারেন যে ডাইভার্সিটি অফ নলেজ কী পরিমাণ ছিল আমাদের শ্রদ্ধেয় জামিলুর রেজা চৌধুরী স্যারের মধ্যে। এবং আমরা কারেক্টলি আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আয়োজকদেরকে যে আপনারা তাকে সম্মানিত করার জন্য মেমোরিয়াল লেকচার আয়োজন করেছেন। শেষ করব শুধু একটি কথা বলি, আমরা অনেকেই ফিরে এসেছি আমাদের বিভাগে বিদেশের মায়া কাটিয়ে। আমরা পিএইচডি করেছি, আমি ব্যক্তিগতভাবে আমি পিএইচডি শেষ করার 6 মাস আগেই আমি সেই ডিপার্টমেন্টেই প্রভাষক হিসাবে কাজ করার চাকরির অফার পেয়েছিলাম। আমিও ফিরে এসেছি, স্যাররাও ফিরে এসেছিলেন, নিশাদ স্যাররাও ফিরে এসেছিলেন। স্যার স্ট্রাথল্যান্ড ইউনিভার্সিটির পিএইচডি, আমিও স্ট্রাথল্যান্ড ইউনিভার্সিটির পিএইচডি। কিন্তু তাদের ফিরে আসা আর আমাদের ফিরে আসার প্রেক্ষাপট কিন্তু ডিফারেন্ট। সে সময় বাংলাদেশ আজকের বাংলাদেশের সক্ষমতার জায়গায় ছিল না মাননীয় উপদেষ্টা। সে সময়ের বুয়েট আজকের বুয়েটের অবস্থায় ছিল না। সে সময় আমরা এখন যে, আমি যদি বলি যে আর্থিক সচ্ছলতার মধ্যে আছি, এবং জাতীয় পর্যায়ে আমরা বুয়েটের শিক্ষকরা যেভাবে মর্যাদা পাই, আমাদের গুরুত্ব অনুভব করা হয়, তখন তো এসব কিছুই ছিল না। তখন কিন্তু ওনারা এসেছিলেন মূলত বাংলাদেশকে
কিছু দেওয়ার জন্য, বাংলাদেশ বিনির্মাণের জন্য, এবং সেই জন্যই তারা আজও স্মরণীয়, তারা আজও অনুসরণীয়। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত বক্তা প্রফেসর ডক্টর সাইফুর রহমান। উনি আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং IEEEর প্রেসিডেন্ট ইলেক্ট। আমরা সবাই তার সম্বন্ধে কম বেশি জানি, কিন্তু এবার বুয়েট অ্যালুমনাই ট্রাস্টি JRC মেমোরিয়াল লেকচারের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ডক্টর সাদিকুল ইসলাম ভূঁইয়া তার সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবেন। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত উপ-উপাচার্য, শ্রদ্ধেয় আমন্ত্রিত বক্তা, বুয়েট অ্যালুমনাইয়ের আমার সহকর্মী বন্ধুগণ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আজকের এই বিশেষ আয়োজনে প্রফেসর ডক্টর সাইফুর রহমানের মতো একজন বিশ্ববরেণ্য শিক্ষক ও বিজ্ঞানীকে পরিচয় করে দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি গর্বিত এই কারণে যে সাইফুর রহমান এদেশেরই সন্তান, মনে প্রাণে একজন বাংলাদেশি, এবং তদুপরি তিনি আমাদের প্রাণপ্রিয় আলমা ম্যাটার বুয়েটের ট্রিপলি বিভাগের স্নাতক। সাইফুর রহমান 1974 সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকা USA-তে পদার্পণ করেন এবং 1975 সালে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এট স্টোনি ব্রুক, সেখান থেকে উনি ইলেকট্রিক্যাল সায়েন্সেস উপরে মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এর 3 বছর পর তিনি ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ ফিলসফি ডিগ্রি অর্জন করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপরে। বছরখানেক উনি টেক্সাস A&M-এ শিক্ষকতা জড়িত ছিলেন। তারপরে তিনি ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে যোগদান করেন। আজ পর্যন্ত উনি সেখানেই আছেন। এখন তিনি ওখানকার জোসেফ আর লোরিং প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন। জোসেফ আর লোরিং প্রফেসর চেয়ারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ চেয়ার। সেখানে তিনি কয়েক বছর থেকে আছেন এবং তার সাথে সাথে তিনি এই বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্স রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডিরেক্টর এবং একই সঙ্গে সেন্টার ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড গ্লোবাল এনভায়রনমেন্টের একজন ডিরেক্টর। ট্রিপলির জগতে একজন অভিজ্ঞ শিক্ষক, গবেষক এবং কনসালটেন্ট হিসাবে প্রফেসর সাইফুর রহমান আমেরিকা সহ কয়েক দেশে গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং প্রভূত সুনাম অর্জন করেছেন। তার কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে যে বিষয়গুলি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অল্টারনেটিভ এনার্জিজ, এনার্জি এফিসিয়েন্সি, সেন্সর ইন্টিগ্রেশন, ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস অ্যান্ড স্মার্ট গ্রিড। তিনি টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এবং আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ এনার্জি এবং স্টেট অফ ভার্জিনিয়াতে গবেষণামূলক প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। সাইফুর রহমান তার গবেষণার ফলাফল 140টি বেশি জার্নাল আর্টিকেল রূপে প্রকাশ করেছেন এবং 200-রও বেশি গবেষণামূলক কনফারেন্স প্রেজেন্টেশন ও লেকচার দিয়েছেন পৃথিবীর 30টিরও বেশি দেশে। 6 মহাদেশের 30টিরও বেশি দেশে উনি প্রেজেন্টেশন করেছেন তার গবেষণামূলক কার্যক্রম।
4 দশকের একাডেমিক জীবনে ডক্টর সাইফুর রহমান বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন। তার মধ্যে অন্যতম ট্রিপল ইর মিলেনিয়াম মেডেল, ডিস্টিংগুইশড লেকচারার অ্যাওয়ার্ড, আউটস্ট্যান্ডিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং এডুকেটর অ্যাওয়ার্ড পেয়েছেন, মেরিটোরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ড। তিনি ট্রিপল ইর একজন ডিস্টিংগুইশড লেকচারার ফর এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর। তিনি ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অ্যাডভাইজারি কমিটি ফর ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ইলেকট্রিফিকেশন ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং ট্রানজ্যাকশনস অন সাস্টেনেবল এনার্জির সম্পাদক হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। এত অর্জন সত্ত্বেও সাইফুর রহমান কমপ্লেসেন্সি কিংবা আত্মতুষ্টির শিকার হননি। এগিয়ে গিয়েছেন তার নিজস্ব কর্মকাণ্ডে নিরলসভাবে। তার বিদ্যা বুদ্ধি এবং অভিজ্ঞতাকে কেন্দ্র করে তিনি 2015 সালে বিএম কন্ট্রোলস এলএলসি নামে একটি প্রাইভেট সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। বিএম কন্ট্রোলস এর কাণ্ডকর্মের মূল শক্তি হল তাদের এনার্জি এফিসিয়েন্সি সলিউশনসের ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা। প্রফেসর সাইফুর রহমানের কর্মজীবনে সাইফুর রহমান সাহেবের কর্মজীবনে ট্রিপলির একটা বড় এবং সক্রিয় এবং কার্যকরী ভূমিকা রয়েছে। তাকে যারা চেনেন সেই ভূমিকার সম্বন্ধে আপনাদের ধারণা আছে। ট্রিপলি ইনস্টিটিউট ফর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র হল মানুষের কল্যাণে টেকনোলজি বা প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি পৃথিবীর বৃহত্তম কারিগরি পেশাগত প্রতিষ্ঠান। এর 4 লক্ষ সদস্য পৃথিবীর 160টি দেশে ছড়িয়ে রয়েছে। ট্রিপলির সঙ্গে সাইফুর রহমানের যে সম্পৃক্ততা তা অনেক বছরের পুরনো এবং অত্যন্ত গভীর ও বিস্তৃত। আমার ধারণা এর পেছনে যে কারণটি কাজ করছে সেটা হলো তার আন্তর্জাতিক মনোভাব ও চিন্তাধারা। আমি আগে বলেছি তিনি ট্রিপলির 6 মহাদেশে 30টি দেশে বিভিন্ন বিষয়ে গবেষণামূলক আর্টিকেল প্রেজেন্টেশন করেছেন, লেকচার দিয়েছেন। ট্রিপলির সদস্যরা সেই কথা ভুলে যায়নি। 2021 সালে অনুষ্ঠিত নির্বাচনে, এই প্রতিষ্ঠানের নির্বাচনে সদস্যরা বিপুল ভোটে সাইফুর রহমানকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। প্রেসিডেন্ট রূপে তার কর্তব্য শুরু হবে 1 জানুয়ারি 2023 সেই তারিখ থেকে, অর্থাৎ আর ঠিক 10 দিন পর থেকেই। ডক্টর সাইফুর রহমানের এই সম্মানে সারা বাংলাদেশ, বিশেষ করে বুয়েট অত্যন্ত সম্মানিত। আমরা প্রফেসর সাইফুর রহমানের দীর্ঘ কর্মময় জীবন এবং উত্তর আরও অনেক সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পরিচয়পত্র এখানে ইতি টানছি। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার মূল বিষয় ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দি ডিকার্বনাইজেশন চ্যালেঞ্জ, দি রোল স্মার্ট গ্রিড ক্যান প্লে ইন বাংলাদেশ। আজকে বলবেন প্রফেসর সাইফুর রহমান, ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির প্রফেসর এবং IEEEর প্রেসিডেন্ট ইলেক্ট, যেটি বিশ্বের সর্ববৃহৎ পেশাজীবীদের সংগঠন। আজকের অতিথি বক্তা আমাদের বুয়েট এলুমনাইয়ের সদস্য প্রফেসর ডক্টর সাইফুর রহমান। 50% আসেনি, they don't mind. They'll become Chinese connection in the US and UK and Australia and so on. So আমার কথা হচ্ছে যে এই যুগে once you leave the country you don't come back, এটা ঠিক না আর কি। আমি এখানে আসার আগে টক দিয়েছি NRB summit in গুলশান। NRB সব এসছেন, what can you do for the country?
এখন আমার একমাত্র কথা হচ্ছে যে কান্ট্রি ক্যান অ্যাবজর্ব ইফ কান্ট্রি ক্যান প্রোভাইড অপরচুনিটিস অ্যান্ড কানেক্টিভিটি ফর দ্যাম। আমি কথা বলছি ডক্টর তৌফিক আলী সাহেব অনেকবার যে কী করা যায় এখানে, সো দি পিপল ওয়ান্ট টু কাম, প্ল্যাটফর্ম থাকবে একটা, তারা বলবে আমি এই কাজ করতে চাই, ওই সময়তে আসবো, অতদিন থাকবো। তো সেটা কাজ হচ্ছে থ্রু বাংলাদেশ এনার্জি পাওয়ার রিসার্চ কাউন্সিল, উইচ ইজ এ গুড থিং। তো আমার কথা হচ্ছে এগুলো আরও করা দরকার। সো কামিং ব্যাক টু মাই টক, যে জন্য আপনারা এসছেন এখানে হোপফুলি, তো দুটো কথা এখানে বলবো। ইফ ইউ লুক অ্যাট দ্য বটম রাইট, লাল অক্ষরে লেখা আছে আমার ওয়েবসাইট srahman.org। এই যে টকটা দিচ্ছি, এটা আজকে রাতে আমি এখানে পোস্ট করে দেবো, হোল থিং। তো কোনো দরকার নেই ছবি নেওয়ার, ইউল সি ইট। এখন যান ওর পেজ কল ওয়েবিনার্স, ওখানে আমার লেকচার আছে গোটা 50। আমি কলকাতায় ইন্ডিয়া টক দিয়েছি 5টা গত লাস্ট 2 উইক, সবগুলো ওখানে আছে অলরেডি। দেন ইউ নো হোয়াট টপিক্স আই টক অ্যাবাউট। আজকের টপিকটা, যদি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অনুষ্ঠানে বেশিরভাগই হয়তো সিভিল ইঞ্জিনিয়ার, একটু মোর জেনারেল টপিক, নো ইকুয়েশনস, নো ফর্মুলাস, নাথিং, জাস্ট পিকচার্স অ্যান্ড ফিউ ওয়ার্ডস। এটা আমার অবজেক্টিভ। যাই ওটা খেয়াল রাখবেন, srahman.org। প্রথম হচ্ছে আমি ডক্টর JRC চিনি বহুদিন ধরে, আমরা একই পাড়ায় মানুষ হয়েছি এলিফ্যান্ট রোডে। সে আমি বলবো ব্রিফলি, ওর ছেলে আছে কাশিফ, আমার ছাত্র ছিল এক সময়তে ভার্জিনিয়াটাকে, অলমোস্ট 20 বছর আগে। যাই হোক, এখন এটা হলো আমার লাস্ট ছবি ওনার সাথে। বাঁ দিকে ওপরে উনি ছিলেন ইউনিয়নের বক্তা, ফেব্রুয়ারি 20, 2020 সালে। উনি মারা যান 2 মাস পর ইনফ্যাক্ট। আর আমার সাথে কথা হয়েছিল লাস্ট ওনার সাথে ওই ফেব্রুয়ারি এই মাঠে, বুয়েটের মাঠে কথা হয়েছিল লাস্ট টাইম। এটা হচ্ছে 2020-এর কথা। এটা হচ্ছে আজকের কথা বাঁ দিকে। আজ ভেরি ইমপ্রেস, কালকে ক্যাম্পাসে এসেছিলাম অন্য কাজে, বিরাট পোস্টার আছে ওনার নাম দিয়ে, আমি পাশে দাঁড়িয়ে ছবি নিয়েছি, আমি ফ্যামিলিকে পাঠিয়েছি এটা, যে আমি ঢাকায় এসেছি, সো দ্যাট উই আর ফিলিং। ওই ছবির ডান দিকে ওই দিন তোলা, ফেব্রুয়ারি 2020, ওই যে সেম সাইন, কিন্তু বুয়েট আলামের যে সিম্বলটা ওদিকে দেখেন, এই জিনিস। আমি কারো জ্যাকেটে দেখলাম, ওই যে ওনার জ্যাকেটের ছবিটা আছে এখানে, উইচ ইজ গুড। বুয়েট আলামনাই ইজ ভেরি স্পেশাল টু মি। আমি লাইফ লং মেম্বার, বাই দ্য ওয়ে। উনি বলে তুমি বেশি করে পয়সা দাও, তারা বারবার পয়সা দিতে হয় না এভরি ইয়ার, সো আই ডেড দ্যাট। তো উইচ ইজ আই এম এ ভোটিং মেম্বার, বাই দ্য ওয়ে। তো এটা হচ্ছে আমার কানেকশন উইথ ডক্টর JRC। এটা হচ্ছে আমার কিছু অবজারভেশনস। বললাম এলিফ্যান্ট রোডে আমি বড় হয়েছি, উনিও আমার চেয়ে 6 বছরের বড় ছিলেন, 6 ইয়ার্স। তা আমরা একই জায়গায় ছিলাম, কথা বলতাম। আমার মা এবং ওনার আম্মা বন্ধু ছিলেন বেশ, যাওয়া আসা করতেন ওনার বাসায়। ওনার মা অনেকদিন বেঁচে ছিলেন, আমি বাসায় গিয়েছি, ওনার সাথে ব্রেকফাস্ট করেছি একবার, কাফি দাদির সাথে, অ্যাজ ফাদার। ওনার আব্বা ছিলেন আবিদুর রেজা চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ার, এবং এলিফ্যান্ট রোড এলাকায় নাম করার ব্যক্তি ছিলেন ইঞ্জিনিয়ার হিসেবে আর কি। একটা কথা মনে আছেন, ডক্টর JRC বলেছেন আমাকে, বোধহয় 56 সালের কথা, ওনার আব্বা পাঠিয়েছিলেন আমাদের দাদার সাথে কথা বলতে, 2-1 কে বাড়িতে কারেন্ট দিলে কারেন্টটা নেবে। 56 ঢাকা সাপ্লাই, হাতিরপুলের পাওয়ার স্টেশন। ওরা পাওয়ার দেবে না যদি এনাফ কাস্টমার না থাকে। ইমাজিন দিস, এলিফ্যান্ট রোড এনাফ কাস্টমার যদি না থাকে 56 সালে। আমি বড় হয়েছি ওই বাড়িতে আপ টু 57, হারিকেন, দ্যাটস ইট, লাইট নাই, ফ্যান নাই। প্রবলেম ছিল মশা ছিল অনেক, মশা আমরা পায়ে কেরোসিন তেল দিতাম, কেরোসিন তেল পায়ে, মশা বসতো না। দ্যাটস হাউ আই গ্রো আপ। এটা বললে আমার মানে ছাত্ররা বিশ্বাস করতে চায় না, হাউ ইজ পসিবল। আসলো বাড়িতে কারেন্ট আর্লি 57, এনাফ পয়সা আমাদের ছিল না টু গেট এ ফ্যান নাই, শুধু লাইট বাল্ব। আমার দায়িত্ব ছিল ঘরে না থেকে লাইট বন্ধ করে দিয়ে সুইচটা, আমার দায়িত্ব ওই করতাম আর কি। মাই পয়েন্ট ইজ, we have grown with very difficult circumstances, কিন্তু I have been many all over the world. আমার কথা হচ্ছে, আমি অতীত ভুলে যাই না। অতীত হলো আমার ফাউন্ডেশন। আমার দাদা ছিলেন লয়ার, আব্বা ছিলেন ব্যাংকার, আর ডক্টর JRC আমরা সবাইকে শুধু চিনতেন না, কোন চাচার ছেলের নাম কি তারা জানতেন সব। এটা মেমোরির লক্ষণ আর কি। তো উই ভেরি গুড। আমি থাকতাম এলিফ্যান্ট রোডে, বাটার মোড়ে আমার বাড়ি ছিল। ওনার বাড়ি ওই কিনলাম প্লেন মসজিদের কাছে। আমার বাড়ি থেকে যেতে 5 মিনিট লাগতো হেঁটে, প্রায় যেতে আমার কথা বলতাম, ব্রেকফাস্ট খেয়েছি ওনার বাসায়। ওনার একটা বড় গুণ ছিল, আমি আমার ছোটো হলেও আমাকে সমান চোখে দেখতেন ইন টার্মস অফ প্রফেশন, এবং চিঠিতে ইমেল দিতাম, উত্তর আসতে উইদিন ফিউ আওয়ার্স রিগার্ডলেস। লিখতেন রিগার্ডস জামিল, নট JRC, জামিল। আমি কোন জামিল বলে নিলাম না, কিন্তু বড় ভাইয়ের মতো আর কি ওটা ছিল। যাই হোক,
তারপরে হচ্ছে ওনার বড় ভাই হাসান রেজা চৌধুরী আমার কাজিনের ক্লাস ফ্রেন্ড, ব্যাক টু ব্যাক ক্লাস ফ্রেন্ড। তারপরে ওনার ছোট ভাই বাদল ছিল বুয়েট নরডেম কলেজে, এবং বুয়েটে আমার 2 বছর ছিল, ডাবল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে ছিল 2 বছর। তারপরে উনি পড়েছেন স্ট্রেংথ অফ মেটেরিয়ালস 1969, মনে আছে আমার, এটা সেকেন্ড ইয়ার তখন আমরা, তখন থেকে আমার সাথে ওনার কানেকশন বেশি। আর যেটা বললাম, কাশিফ আমাদের ছাত্র ছিল আর্লি 2003-তে। তা আমি কাশিফকে চিনি, তার বাবাকে চিনি, চাচাকে চিনি, ফুফুকে চিনি, দাদিকে চিনি, আর দাদাকেও চিনি। সো আই হ্যাভ স্ট্রং কানেকশন টু জিআরসি। সেজন্য আমি যখন বললেন, মুজিব ভাই ফোন করলেন, আপনি যেতে পারবেন, অফকোর্স আমি যাব। আমি এটা ফেলতে পারবো না এই ইনভিটেশনটা আর কি। দিস ইজ হাউ আই গট। সেকেন্ড হচ্ছে, উনি যখন ছিলেন ব্র্যাকের ভিসি, আমাকে নিয়ে গেলেন, তখন আমি IEEE 2008-এর কথা, আমি তখন ভাইস প্রেসিডেন্ট IEEE পাবলিকেশনসে। তুমি আসো, আমরা খুলবো স্টুডেন্ট ব্রাঞ্চ, তুমি এটা ইনগ্রেট করো। এটা আমি ছবিটা নিয়েছি ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইট। সো এই রেকর্ড তখন আছে 2008 সালের 6 জুলাই, and he was the VC at the time. ওই যে উনি ভিসি, ব্যস্ত মানুষ, তাহলেও উনি সময় দিয়েছেন ইলেকট্রাল ডিপার্টমেন্টে স্টুডেন্ট ব্রাঞ্চ খোলার জন্য। দ্যাট শোজ হিজ কমিটমেন্ট টু এডুকেশন। যাই হোক, ওটা হলো আমার সামাজিক কানেক্টিভিটি। এখন বলি টেকনিক্যাল ব্যাপারটা কি। আমরা বলি ডিকার্বনাইজেশন, ওটা বলাকে বলতে, হোয়াট ইজ কার্বনাইজেশন? ইফ ইউ ডোন্ট নো, then how can you make D something? Right? So what is carbonization? This is carbonization. এটা হচ্ছে global temperature profile from 800 years ago till now. So how do you know, and most likely CO2 and then temperature related, CO2 concentration. How do I know 8 লক্ষ বছর আগে কি ছিল atmospheric CO2 concentration? That's the question. How do you know? It's not made up. It's a scientific value. Think about this. Air has CO2, obviously. If you go to the North Pole, air a moisture আছে, ওটা snow হয়ে যায়, it falls. সেজন্য ওদের snow levelটা বাড়তে থাকে over the years. So what they have done, they drilled 60-meter deep core. They got the ice sample. They know how many years it took ice layer to grow to that level. Went down, get an ice sample, and then melt it, analyze the air content in that ice sample, in the moisture. And that air content has CO2, nitrogen, oxygen, all that. That's not a made-up number, it's a real number, measured number. What you will see here, CO2 concentration stayed pretty flat, about 240 parts per million for a millennia, for 800,000 years. Beginning about 1870, began to grow. And then beginning 1950, grew very fast. What happened in 1870? আমরা তখন ছিলাম agriculture. In Europe, England, they invented the steam engine. How did it run? On coal. You burn coal to make steam. Steam has other usage. Coal burns, coal makes CO2, obviously. That's how the number began to grow, but didn't grow as fast. So this is carbonization. What is the impact of carbonization? Impact. Well, first of all, temperature rise. That's the COP27, UN FCC mission. এখানে বলা হচ্ছে এই যে নাম্বারগুলো দেখছেন, 1850 till about 1975, it was plus minus 0.4. After 75, it's no minus anymore, all plus. It has gone to 1.2 today. এবং অনেকগুলো এজেন্সি এটা প্রমোট করেছে, ERS, GSTAM, NOAA, হেড CRUT4, 4টে মেয়ার অফিস, সবাইকে নাম্বারটা কাছাকাছি। এখন COP22, প্যারিস COP বলা হয়েছিল, উইল কিপ দি গ্লোবাল টেম্পারেচার রাইজ টু 1.5 ডিগ্রি সি। আমি এবার গেলাম COP27 ইন ইজিপ্ট, সেখানে বলছে we will exceed 1.5. So bottom line is, we may accept up to 1.5. If it goes beyond 2.0, point of no return, cannot get back anymore. Why? It's a free-flowing feedback loop. Why is it important? Temperature goes up, what happens? The sea water
evaporates. Then the air over the sea water, ocean water, is more, content of water is more, moisture is more. তার ফলে কি হয়, যখন এয়ারে বেশি ময়েশ্চার থাকে তখন এয়ারটা হেভি হয়ে যায়, ঝড় আসে, ভেরি মোর পাওয়ারফুল। দ্যাটস ওয়াই 50% আসেনি, they don't mind. They'll become Chinese connection in the US and UK and Australia and so on. So আমার কথা হচ্ছে যে এই যুগে once you leave the country you don't come back, এটা ঠিক না আর কি। আমি এখানে আসার আগে টক দিয়েছি NRB summit in গুলশান। NRB সব এসছেন, what can you do for the country? এখন আমার একমাত্র কথা হচ্ছে যে country can absorb if country can provide opportunities and connectivity for them. আমি কথা বলছি ডক্টর তৌফিক আলী সাহেব অনেকবার যে কী করা যায় এখানে, সো দি পিপল ওয়ান্ট টু কাম, দেখবে প্ল্যাটফর্ম থাকবে একটা, তারা বলবে আমি এই কাজ করতে চাই, ওই সময়তে আসবো, অতদিন থাকবো। তো সেটা কাজ হচ্ছে থ্রু বাংলাদেশ এনার্জি পাওয়ার রিসার্চ কাউন্সিল, উইচ ইজ এ গুড থিং। তো আমার কথা হচ্ছে এগুলো আরও করা দরকার। সো কামিং ব্যাক টু মাই টক, যে জন্য আপনারা এসছেন এখানে হোপফুলি। তো দুটো কথা এখানে বলবো। ইফ ইউ লুক অ্যাট দ্য বটম রাইট, লাল অক্ষরে লেখা আছে আমার ওয়েবসাইট srahman.org। এই যে টকটা দিচ্ছি, এটা আজকে রাতে আমি এখানে পোস্ট করে দেবো, হোল থিং। তো কোনো দরকার নেই ছবি নেওয়ার, ইউল সি ইট। এখন যান গোট পেজ কল ওয়েবিনার্স, ওখানে আমার লেকচার আছে গোটা 50। আমি কলকাতায় ইন্ডিয়া টক দিয়েছি 5টা গত লাস্ট 2 উইক, সবগুলো ওখানে আছে অলরেডি। দেন ইউ নো হোয়াট টপিকস আই টক অ্যাবাউট। আজকের টপিকটা যদি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অনুষ্ঠানে বেশিরভাগই হয়তো সিভিল ইঞ্জিনিয়ার, একটু মোর জেনারেল টপিক, নো ইকুয়েশনস, নো ফর্মুলাস, নাথিং, জাস্ট পিকচার্স অ্যান্ড ফিউ ওয়ার্ডস। এটা আমার অবজেক্টিভ। যাই ওটা খেয়াল রাখবেন, srahman.org। প্রথম হচ্ছে আমি ডক্টর জিয়াসি চিনি বহুদিন ধরে, আমরা একই পাড়ায় মানুষ হয়েছি এলিফ্যান্ট রোডে। সে আমি বলবো ব্রিফলি, ওর ছেলে আছে কাশিফ, আমার ছাত্র ছিল এক সময়তে ভার্জিনিয়াটাকে, অলমোস্ট 20 বছর আগে। যাই হোক, এখন এটা হলো আমার লাস্ট ছবি ওনার সাথে। বাঁ দিকে ওপরে উনি ছিলেন ইউনিয়নের বক্তা, ফেব্রুয়ারি 20, 2020 সালে, উনি মারা যান 2 মাস পর ইনফ্যাক্ট। আর আমার সাথে কথা হয়েছিল লাস্ট ওনার সাথে ওই ফেব্রুয়ারি এই মাঠে, বুয়েটের মাঠে কথা হয়েছিল লাস্ট টাইম। এটা হচ্ছে 2020-এর কথা। এটা হচ্ছে আজকের কথা বাঁ দিকে। আজ ভেরি ইমপ্রেস, কালকে ক্যাম্পাসে এসেছিলাম অন্য কাজে, বিরাট পোস্টার আছে ওনার নাম দিয়ে, আমি পাশে দাঁড়িয়ে ছবি নিয়েছি, আমি ফ্যামিলিকে পাঠিয়েছি এটা, যে আমি ঢাকায় এসেছি, সো দ্যাট উই আর ফিলিং। ওই ছবির ডান দিকে ওই দিন তোলা, ফেব্রুয়ারি 2020, ওই যে সেম সাইন, কিন্তু বুয়েট অ্যালামনাই যে সিম্বলটা ওদিকে দেখেন, এই জিনিস। আমি কারো কারো জ্যাকেটে দেখলাম, ওই যে ওনার জ্যাকেটের ছবিটা আছে এখানে, উইচ ইজ গুড। বুয়েট অ্যালামনাই ইজ ভেরি স্পেশাল টু মি। আমি লাইফ লং মেম্বার, বাই দ্য ওয়ে। উনি বলে তুমি বেশি করে পয়সা দাও, তারা বারবার পয়সা দিতে হয় না এভরি ইয়ার, সো আই ডেড দ্যাট। তো উইচ ইজ আই এ ভোটিং মেম্বার, বাই দ্য ওয়ে। তো এটা হচ্ছে আমার কানেকশন উইথ ডক্টর জেআরসি। এটা হচ্ছে আমার কিছু অবজারভেশনস। যেটা বললাম, এলিফ্যান্ট রোডে আমি বড় হয়েছি, উনিও আমার চেয়ে 6 বছরের বড় ছিলেন, 6 ইয়ার্স। তা আমরা একই জায়গায় ছিলাম, কথা বলতাম। আমার মা এবং ওনার আম্মা বন্ধু ছিলেন, বেশ যাওয়া আসা করতেন ওনার বাসায়। ওনার মা অনেকদিন বেঁচে ছিলেন, আমি বাসায় গিয়েছি, ওনার সাথে ব্রেকফাস্ট করেছি একবার, কাফি দাদির সাথে অ্যান্ড অ্যাজ ফাদার। ওনার আব্বা ছিলেন আবিদুর রেজা চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ার, এবং এলিফ্যান্ট রোড এলাকায় নাম করার ব্যক্তি ছিলেন ইঞ্জিনিয়ার হিসাবে আর কি। একটা কথা মনেছেন, ডক্টর জিয়াসি বলেছেন আমাকে, বোধহয় 56 সালের কথা, ওনার আব্বা পাঠিয়েছিলেন আমাদের দাদার সাথে কথা বলতে, দু একজন কে বাড়িতে কারেন্ট দিলে কারেন্টটা নেবে। 56 ঢাকা সাপ্লাই, হাতিরপুলের পাওয়ার স্টেশন। ওরা পাওয়ার দেবে না যদি এনাফ কাস্টমার না থাকে। ইমেজিন দিস, এলিফ্যান্ট রোড এনাফ কাস্টমার যদি না থাকে 56 সালে। আমি বড় হয়েছি বাড়িতে আপ টু 57, হারিকেন, দ্যাটস ইট, লাইট নাই, ফ্যান নাই। প্রবলেম ছিল মশা ছিল অনেক, মশা আমরা পায়ে কেরোসিন তেল দিতাম, কেরোসিন তেল পায়ে, মশা বসতো না। দ্যাটস হাউ আই গ্রো আপ। এটা বলতে আমার মানে ছাত্ররা বিশ্বাস করতে চান, হাউ ইজ পসিবল। আসলো বাড়িতে কারেন্ট আর্লি 57, এনাফ পয়সা আমাদের ছিল না টু গেট এ ফ্যান নাই, শুধু লাইট বাল্ব। আমার দায়িত্ব ছিল ঘরে না থেকে লাইট বন্ধ করে দিতে, সুইচটা আমার দায়িত্ব ওই করতাম আমাকে। মাই পয়েন্ট ইজ, উই হ্যাভ গ্রোন উইথ ভেরি ডিফিকাল্ট সার্কামস্ট্যান্স, কিন্তু আই হ্যাভ বিন মেনি অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমার কথা হচ্ছে, আমি অতীত ভুলে যাই না। অতীত হলো আমার ফাউন্ডেশন। আমার দাদা ছিলেন লয়ার, আব্বা ছিলেন ব্যাংকার,
আর ডক্টর JRC আমরা সবাইকে আসলে চিনতেন না, কোন চাচার ছেলের নাম কি তা জানতেন সব। এটা মেমোরির লক্ষণ আর কি। তো উই ভেরি গুড। আমি থাকতাম এলিফেন্ট রোডে, বাটার মোড়ে আমার বাড়ি ছিল। ওনার বাড়ি ওই কিনলাম প্লেন মসজিদের কাছে। আমার বাড়ি থেকে যেতে 5 মিনিট লাগতো হেঁটে। প্রায় যেতে আমার কথা বলতাম, ব্রেকফাস্ট খেয়েছি ওনার বাসায়। তো ওনার একটা বড় গুণ ছিল, আমি আমার ছোট হলেও আমাকে সমান চোখে দেখতেন ইন টার্মস অফ প্রফেশন। এবং চিঠিতে ইমেল দিতাম, উত্তর আসতে উইদিন ফিউ আওয়ার্স রিগার্ডলেস। নিজে লিখতেন রিগার্ডস জামিল, নট JRC, জামিল। আমি কোন জামিল বলে নিলাম না, বড় ভাইয়ের মতো আর কি ওটা ছিল। যাই হোক, তারপরে হচ্ছে ওনার বড় ভাই হাসান রেজা চৌধুরী আমার কাজিনের ক্লাস ফ্রেন্ড, ব্যাক টু ব্যাক ক্লাস ফ্রেন্ড। তারপরে ওনার ছোট ভাই বাদল ছিল বুয়েট নরডেম কলেজে, এবং বুয়েটে আমার 2 বছর ছিল, ডাবল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে ছিল 2 বছর। তারপরে উনি আমার পড়িয়েছেন স্ট্রেংথ অফ মেটেরিয়ালস 1969, মনে আছে আমার, এটা সেকেন্ড ইয়ার তখন থেকে আমার সাথে ওনার কানেকশন বেশি। আর যেটা বললাম, কাশিফ আমাদের ছাত্র ছিল আর্লি 2003-তে। তা আমি কাশিফকে চিনি, বাবাকে চিনি, চাচাকে চিনি, ফুফুকে চিনি, দাদিকে চিনি, আর দাদাকেও চিনি। সো আই হ্যাভ স্ট্রং কানেকশন টু JRC। সেজন্য আমি যখন বললেন, মুজিব ভাই ফোন করলেন, আপনি যেতে পারবেন? অফকোর্স আমি যাব। আমি ফেলতে পারবো না এই ইনভিটেশনটা আর কি। দিস ইজ হাউ আই গট। সেকেন্ড হচ্ছে, উনি যখন ছিলেন ব্র্যাকের VC, আমাকে নিয়ে গেলেন, তখন আমি IEEE 2008-এর কথা, আমি তখন ভাইস প্রেসিডেন্ট IEEE পাবলিকেশনসে। তুমি আসো, আমরা খুলবো স্টুডেন্ট ব্রাঞ্চ, তুমি এটা ইনগ্রেট করো। এটা আমি ছবিটা নিয়েছি ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইট। সো এই রেকর্ড তখন আছে 2008 সালের 6 জুলাই, and he was the VC at the time. ওই যে উনি VC, ব্যস্ত মানুষ, তাহলেও উনি সময় দিয়েছেন ইলেকট্রাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ব্রাঞ্চ খোলার জন্য। দ্যাট শোজ হিজ কমিটমেন্ট টু এডুকেশন। যাই হোক, ওটা হলো আমার সামাজিক কানেক্টিভিটি। এখন বলি টেকনিক্যাল ব্যাপারটা কি। আমরা বলি ডিকার্বনাইজেশন, ওটা বলা বলতে হোয়াট ইজ কার্বনাইজেশন? ইফ ইউ ডোন্ট নো, then how can you make D something? Right? So what is carbonization? This is carbonization. It has a global temperature profile from 800 years ago till now. So how do you know? And most likely CO2 and then temperature related, CO2 concentration. How do I know 8 লক্ষ বছর আগে কি ছিল atmospheric CO2 concentration? That's the question. How do you know? It's not made up. It's a scientific value. Think about this. Air has CO2, obviously. If you go to the North Pole, air a moisture আছে, ওটা snow হয়ে যায়, it falls. সেজন্য ওদের snow levelটা বাড়তে থাকে over the years. But what they have done, they drilled 50-60 meter deep core. They got the ice sample. They know how many years it took ice layer to grow to that level. Went down, get an ice sample, and then melt it, analyze the air content in that ice sample, in the moisture. That air content has CO2, nitrogen, oxygen, all that. That's not a made-up number, it's a real number, measured number. What you will see here, CO2 concentration stayed pretty flat, about 240 parts per million for a millennia, for 800,000 years. Beginning about 1870, began to grow. And then beginning 1950, grew very fast. What happened in 1870? আমরা তখন ছিলাম agriculture. In Europe, England, they invented the steam engine. How did it run? On coal. You burn coal to make steam. Steam has other usage. Coal burns, coal makes CO2, obviously. That's how the number began to grow, but didn't grow as fast. So this is carbonization. What is the impact of carbonization? Impact. Well, first of all, temperature rise. That's the COP27, UN FCC mission. এখানে বলা হচ্ছে এই যে নাম্বারগুলো দেখছেন, 1850 till about 1975, it was plus minus 0.4. After 75, it's no minus anymore, all plus. It has gone to 1.2 today. এবং অনেকগুলো এজেন্সি এটা প্রমোট করেছে, ERS, GSTAM, NOAA,
হেড CRUT4 4টে মেয়র অফিস, সবাই কিন্তু নাম্বারটা কাছাকাছি। এখন COP 2022 COP প্যারিস COP বলা হয়েছিল উইল কিপ দি গ্লোবাল টেম্পারেচার রাইজ টু 1.5 ডিগ্রি সি। আমি এবার গেলাম COP 27 ইন ইজিপ্ট, সেখানে বলছে উই উইল এক্সিড 1.5. So bottom line is we may accept up to 1.5. If it goes beyond 2.0, the point of no return, cannot get back anymore. Why? It's a free-flowing feedback loop. Why is it important? Temperature goes up, what happens? The sea water evaporates. Then the air over the sea water, ocean water, is more, content of water is more, moisture is more. তার ফলে কি হয়? যখন এয়ারে বেশি ময়েশ্চার থাকে তখন এয়ারটা হেভি হয়ে যায়, ঝড় আসে, very more powerful. That's why the density of storm and flooding is so high globally, because the air has more moisture today. If you go to 2 degrees C or more, you have so much moisture will come up, you cannot stop it anymore. That's a serious issue, but we don't realize that all the time. Anyway, but the good thing is climate change hits poor and rich alike. It's not only poor countries get it. Examples, see here, this is in 3 pictures. Florida on the left, upper left, China on the right, and Africa on the left. Same suffering, same flooding, same storm. It's a global challenge. This example is in the US, 2003, in Delaware, Maryland, part of Pennsylvania, হয়েছে. You can see this is a main street in Delaware, নৌকা চলছে ওখানে. That's the only way to get around. It happened for one half of a summer, example, in the US. Next, হচ্ছে Pakistan, you know this. August this year, flood in Pakistan. What happened? In Himalayas, the ice melted too quickly because of temperature rise. And so all the water came down, they couldn't handle it. So people are going all over the place. Pakistan নৌকা নাই, সেই জন্য ডান দিকে put a big tube, float করে মাল নিয়ে যাচ্ছে। So this is what's happening globally. China, very good example. China-te flooding হয়ে people can walk. They put a tractor, put people on the tractor bucket and move them around. You can take it once in a while. You cannot take it every 5 years. In the US, I'm going to believe 100-year flood happening every 10 years, not 100 years. That's the difference. This is the difference. Yes, we have used to number 5 flooding and all that, but every 5-10 years. Houston, from here, Houston flooding was because of rain. So that was flooding. Now hurricane, ঝড়. Sandy happened in New York, New Jersey, 2012 সালে. Very serious. People in New Jersey, এই যে বাঁদিকে ছবিটা দেখছেন, এটা those homes are about 100 meters or more from the sea coast. বালি চলে এসে ঝড়ের পানির সঙ্গে, all homes are half covered with sand. It took them few months to get rid of this. Number 2, যখন এগুলো হয় তখন পাওয়ার চলে যায়। নিউ জার্সিতে is an advanced country, advanced state, অনেকের বাসায় পাওয়ার ছিল না for 2 weeks. 2 weeks no power for homes in New Jersey. So this is the reality. Further going forward is that was flood, then you had hurricane, then drought. Both things happen. So when people say global warming, I don't use the word warming because some places warm, some places colder. It's climate change. That's the word now, not warming. Climate change. Italy, if you're on the left-hand side, this is a river, is dry. On the lower right, China, which is in Chongqing, you can see the riverbed. Happening in Texas now, near San Antonio, এত পানি কমে গিয়েছে নদীর, they can see dinosaur footprint now. They never saw that. They had dinosaurs moving around a million years back. That's what's happening. Drought. Next is wildfires, all caused by temperature change and the climate instability. On the upper left is California, lower right in Arizona. The one on the lower right is interesting. These are spot fires. গাছগুলো আগুন লেগেছে, individual trees, not underbrush. So you can see this spot fire. Looks nice, but people are dying. So this is the challenge.
Now, wildfires in Europe, summer of 2022, this year. See, Italy, Portugal, Germany, Greece, Spain, and Italy again. Those countries never had persistent forest fire. দুই জায়গায় হয়েছে, and people died because of this. Finally, Siberia. We know it's a cold place typically. There are fires in Siberia. This June of 2021, last year. This is happening globally. So, next snowstorm. This is in Guangzhou, China. So much snow happened during their spring break that the towers fell. This weightless snow. Towers just fell. Then you see the buses and trucks are totally unmovable. So, this is my friend, polar bear, in no place to go. Because the ice has melted on this polar bear, no place to go. That's the reality, it's not made up. So question is, because of carbon emissions, we see temperature rise. Fine. Example here. Two numbers here. The left is the atmospheric CO2 concentration, cumulative. It says 1750 was 200. Beginning 1950, began to rise and keep on rising exponentially now. The blue one is the carbon emissions. That's a constant parts per million. Emission actual number, billions of tons. So today, see 1965 or so began to rise. Today, global emission in 2020 was 37 billion tons. That's a big number. Bangladesh doesn't count, so small. But this is the global number. So these are numbers I see all the time. You see on the left, emerging economies, mainly India and China. And on the right-hand side, US, EU, and Japan. Chinese numbers are growing very fast. In 2000, there was a 3.5 billion tons, now more like 12 billion tons. China is the highest CO2 emitter in the world, by far the highest. US number 2, about 4.5. And India is growing pretty fast, but not as much as China. See, US number is coming down because of less use of coal in power plant. EU also coming down, especially UK has no coal generation anymore, no coal. Gas, now a lot of wind going down. And then Japan. This is the issue. Developing countries are raising their numbers because the more power generation, more transportation, and other countries are lowering. So what is the thing? What does Bangladesh do? Well, let me look at this picture. Look at this picture. This says 23 rich countries, US is one of them, have put half the global CO2 in the sky. Historically, if you add all the numbers every year till now, US is 24%. You see Germany and Italy and Japan, all that. So 23 countries gave 50% of the CO2 in the sky. Other 150 countries give the remaining half. So who is to blame? Here is the other way to look at it. Rich countries, population 12%, they have given half the total CO2 in the sky. Half, 12%. Remaining 88% give 48%. Other 2% is your airlines. That's not one country's global number. That's this. Then the debate is who will do what. If you look at this picture, Bangladesh would not be on the scale. It's so small. So what does it mean? Well, does it mean Bangladesh would not do something? We'll talk about that. So now, look at this picture. CO2 is not the only global warming gas. There are 5 other gases. Next big is methane, nitrous oxide, and those fluorocarbons. The bigger thing is, you see, 65 plus 11, 76% is carbon dioxide. Next is methane, 16%. That's the gases. On the right-hand side, where is it coming from? On the top, electricity and heat production. Heating is done with gas and oil in many countries, about 25%. Then you have agriculture, forestry, and land use, land clearing. You burn trees, clear land, and roads. That's another 24%. Building 6%, that number is growing very fast because of server load.
very high. That number, ICT-based power consumption is very high globally. Next is industry, which is mainly cement and steel making. A lot of heat goes in. Then other sources, 10%. Okay, now, going forward, sorry, I went too fast. So this is the debate. The global decarbonization efforts have just numbers, 12% population, 50%. Other countries are growing. So the countries like US, Germany, UK are telling India, China, Bangladesh, Vietnam, Indonesia, Thailand, slow down your carbon emission. And their reply is, we have not created the problem. You did, so you do it. So this is, we cannot blame each other and there's no resolution. So I sense among the US, and I was at a COP27, US pavilion, UK pavilion, they're willing to work with developing countries to see if giving them resources will help to decarbonize to some extent. That's objective. But this is not an open source, meaning we have to, Bangladesh has to make a case to do something that will be useful. That's my next item is what I'm talking about. So we cannot keep blaming each other. Something has to be done that is acceptable to both sides. That's my 6-point plan, which I published in IEEE Spectrum, and I've talked about this in many locations. I've given this talk online in China, UK, recently London, US, and India quite a bit. The first is use less electricity, focusing on energy efficiency. If I can do that in this room, dim this light by 20%, you cannot tell the difference. I can save 10% energy by dimming the light. That's one small example. Also, you raise that temperature in the air conditioning thermostat by 2 degrees or so, you can save 10–15%. Example. Second is, we cannot turn off coal plants. Nobody will do that in the long run. Number two, countries like China, India, Bangladesh, Thailand, Indonesia, and the like are still building new coal-fired power plants, building new ones. My proposal is, if you have to build more coal, build efficient coal plants, like one in Rampal. High temperature coal plant, 46% efficiency, 46%, typically 40%, 41%. If you're using 5% more efficiency, it means you're using 5% less coal, simple as that. But that's an example. It costs more money, but it is not adding to the carbon load. Number three is use hydrogen and other storage technologies. They're very important because of intermittency of solar especially and wind. So you cannot use solar all day, 24 hours, unless you store it during the day and use it at night. Problem is, we are using battery storage now primarily for storage. Lithium-ion battery primarily. That's expensive, and it also space consumption. We have in Virginia 2 megawatt hour lithium-ion battery for substation voltage support. Those are not allowed to be indoors by regulation. Because if a lithium-ion battery catches fire, you do not fight it, let it burn all the way. It's by regulation. That means any battery of that kind has to be outdoors and at least 50 feet away from the building, regulation. What is happening? They're going to the parking lot and you're losing parking spots. Battery is the one taking the space. It's not a very long-term solution. So hydrogen is a good solution, but it's not practical yet in terms of cost issues. So my point is, countries like Bangladesh, cost will come. Get the idea, make the case to the global community that we in Bangladesh can do this because this is possible and money can be arranged. I'll talk about that later on. So that is number three. Number four, obviously, promote more renewables. Bangladesh, I heard yesterday, 2041, 10% solar. Why not 30%? We have not enough land in Bangladesh to cover the land to build solar panels. That's a problem. Accept some nuclear. So promote renewable, accept nuclear. Why accept?
because of Fukushima, Chernobyl, 3 Mile Island, there has a bad political image. No country typically in the West is willing to go nuclear because of those concerns. However, new technology called small reactors, modular reactors, small, 50, 60, 100 megawatt. Those are the possibilities coming to the marketplace. Finally, done in Bangladesh, promote some cross-border power transfer. Very few countries are fully independent within their borders. US buys a lot from Canada. Mexico buys from US. France sells to Spain and Switzerland. UK buys some from France now. So this is fine. Bangladesh buys 1,500 megawatt or more with the other plant coming will be more than that. So that will go on. So problem is, if a country depends on a third country to buy power from them, maybe the countries are friendly now, you don't know what happens 10 years from now. So very special cases, many cases, I heard, that unless there is some UN brokered agreements, they don't feel comfortable buying from their neighbors. I talked to IEA in Paris, and they have been working on along those lines, some kind of UN treaty that will be, that will not make sure selling country doesn't stop unilaterally the power supply. That's a political issue. Point is, cross-border power transfer is a good example. So, very quickly, I said this already, numbers. In my lab, that Dr. Tawfiq has visited, in fact, I've seen with energy savings 20% from cooling air conditioning control by changing temperature by 2 degrees or so. Lighting intensity change and scheduling lighting in the evening, save 25%. That's good. So what are the examples? Like here. In many cases, rooms are overlit, many cases. And air conditioning is fairly widely used. Those are examples. If you've been to Washington, D.C., in the DC area, they keep the temperature 20, 19 degrees, summertime. And most people are wearing suits. See, if you walk in the street in lunchtime, wearing suits because they're used to it. You wear a suit in your office, it cannot be very hot. Keep it cool. But that culture is slowly changing now because of this. Well, it's changing in Europe pretty soon. Germany's gas demand this winter is 25% less than it was last year. So this is happening by force. That's fine with me. Next is 2 examples. LED light for office and home use. LED light uses less than 15% of electricity used for an incandescent lamp, same lumen. 100 watt, 15 watt light is the same. More importantly, if you've been to industrial complexes and highways, they use a sodium sulfur lamp, very bright lamp, highways, yellowish. I've done some work with US Navy. Data shows if I replace sodium sulfur lamp with LED lamp, I can run the same light with 1/4 electricity, 1/4. That means 1/4 is the amount of power needed. I can save the coal or oil that was used to make the other 75%. Example. Okay, another example, I said storage, right? Carbon capture and storage. What is carbon capture? If you burn coal, oil, or gas, you'll make CO2 by definition. Carbon becomes CO2. We're talking about in the exhaust from the power station, from the boiler, you scrub the CO2 chemically from the air. And that has to be stored somewhere. That's not cheap, but that is a possibility to allow more coal to come online. If you scrub the CO2, coal is no problem. That's possible. That's why. And storage, I talked about this already. So renewable, we talked about this. A good thing about renewable is you don't have to put all of them in remote areas. Like in New Delhi, rooftop solar is very popular for commercial buildings. As a result, in the afternoon and summer days, Delhi DPDDL has shortage of demand. Demand goes down because of so much solar in Delhi. It's happening today. So this is the local generation. You need less transmission, need less distribution.
because you're producing locally. That's fine. So next is hydrogen storage. Why is it important? I can buy hydrogen in Dhaka today, but that's made from steam deformation. You have methane CH4, high temperature steam, you push it, and CH4 breaks to CO2 and H2. That's what happens. That's common. And also cheaper than electrolysis, which is a way to break the water to H2 and oxygen. But that is called green hydrogen. With steam deformation, you're making CO2, right? CH4 broken to EH2O and CO2. Green hydrogen is a big term. You can see this using electricity to produce hydrogen from water. The problem is it takes a lot of electricity. If you have free electricity, low-cost electricity like wind power, then it's okay. That's the next step, hydrogen. Problem is how you circulate. There's no hydrogen network anywhere in the world. A gas network. You cannot put the two together. They're two different, they don't mix. So this is a new technology that we have to build going forward. So we talked about this, cross-border power transfer. Issue will be, as IES said the same thing, unless some level of UN treaty that will make sure a selling country does not stop the supply suddenly. It happens in the water power. Tarbela Dam in Pakistan. Indian water comes. They fought wars in 65, 71. India never stopped the water flow. Never stopped. It went fine. Gulf GCC countries, 6 of them. They shut down, 4 years ago now. Qatar was taken out. They stopped the airline connections. Nothing was, Qatar was isolated. They could not fly from Saudi Arabia. Their plane has to go over Iran to come to Qatar. All of that going on. But power supply didn't stop. They still supplied each other. And they met in Oman, the GCC management. I know them very well. Couldn't meet in Saudi, Qatar cannot go. Meet in Qatar, cannot because Saudi wouldn't come, they went to Oman. The point is, you can find a way around. Once you agree on some terms, it would be managed, I think, properly well. This is my next one. Advanced nuclear technologies. These are new technologies. Modular reactors play a big role in smaller applications. Buoyet has a gas turbine to supply Buoyet electricity. Called the 5 megawatt for that total? 5 megawatt, right. So I can put a SMR and supply this part of Dhaka city, 50 megawatt. Why it is safe? Because it's small. Well, look at this. This is the size. 20 meter tall and 2.7 meter diameter. Not very big. You drill a hole in the ground, 25 meter deep and 3 meter diameter. Put this thing, package, and leave it there. 5 years, no need to refuel. So it's the issue of proliferation. Someone will put a bomb, the plane will crash, and you'll have nuclear emission going out. But the problem is, it is not yet certified, and nobody has this plant. New scale power in Oregon, US, they're building 2 in Romania and Poland, building it. And I talked to their CEO in US Pavilion in June. They're interested to come to other countries. And maybe I can talk to you later on about their interest. The problem is, US NRC, Regulatory Commission, has given them permission to design, not to operate in the US yet. South Africa built these 30 years ago, called pebble bed small reactors, pebble bed. This is a graphite based. And I talked to them as well. They're willing to talk to Bangladesh. They have the technology but no money to build a prototype. So my point is, think of the ideas. And in fact, Dr. Tawfiq mentioned, yes, Shonar Horin. So it's not Shonar Horin. So it's possible. My point is, let's open up our thought. Look out globally. কোথায় কি হচ্ছে? আরেকটা কথা আমরা প্রায় দেখি যে বলে এটা আর কোথায় হয়েছে উদাহরণ দেখান। তার মানে কি আমরা ফলো করি, আমরা লিড করি না। We can lead in this case as a developing country. And its money is not billions and millions of dollars, not billions, as an example. যাই হোক, একটা স্লাইড দেখাচ্ছি এখানে। আমি ছিলাম COP27, Mr. Kerry gave a talk at the US Pavilion. He is the US climate negotiator, chief negotiator.
You see the picture, maybe not very clear. এই ডান দিকে এই ছবিটি আমার একই ছবি, SMR ছবি এটা. So he was promoting SMR in COP27 in Egypt about technology that is possible. So I would like to say, আপনার চিন্তা করে দেখেন কি possible, idea then, I'm happy to help and make you connected to the people who are building this globally going forward. So, finishing up pretty quickly. Also, we need to electrify to reduce fossil use. What does it mean, fossil usage? What does it mean? England especially, they use gas and oil for room heating, boilers, very common. They have a law now beginning 2025. They would allow any new application of boiler based on oil and gas, has to be electric. 28, they would even sell parts to fix them. So that's electrification. Example is this picture on the lower right. It is an electric vehicle. We don't say that. We should say that. আমাদের আছে millions of these things. But we should make sure, আমি থাকি বাড়িধারাতে, আমি গেলাম একদিন অফিসে, ওটা হচ্ছে ডিপিডিসি অফিস, না সরি ডেস্কো অফিস, ওদের ইঞ্জিনিয়ার রুমে নাই। হিউম্যান ইন্সপেকশন কোথায় এই ইভি গাড়িগুলো চার্জ হয়, ইটস ইললিগাল আনফর্চুনেটলি। সৌর বড় ওই চুরি করে, কারেন্ট চুরি করে রাতের বেলায় চালায় এটা। ওপেন ইট আপ, সো লেট দেম ডু দিস। কাল কথা হচ্ছিল টপিক ইলেকট্রিক ভেহিকল ইউজিং লিথিয়াম অ্যান্ড ব্যাটারিজ। আমার কথা হচ্ছে যে আমি রাজশাহীতে যাই মাঝে, রাজশাহীর সব ইলেকট্রিক ভেহিকল কিন্তু, রাজশাহীর রিক্সাটা কিন্তু এমনি চলা, সব ইলেকট্রিক। কোনো কিনা এই যে স্কুটারগুলো সব ইলেকট্রিক রাজশাহীতে। আমি গেলাম কক্সবাজার, ওখানে ইলেকট্রিক। ঢাকা শহরে এটা ইললিগাল। এটা বলে কি বলে ডিজেল রিক্সা, ডিজেল রিক্সা বলে এখানে। সেটা আবার চলে ওই আপনার একটু বাইরের দিকে, বাদের অ্যাভিনিউতে সামনে গেলে পুরো আটকে দেয় আর কি। তো মাই পয়েন্ট ইজ ভাই পলিসি যে কী করে চার্জ করা যায়, যে বললেন সেদিন রাতে চার্জ করো। একবার চার্জ করলে 100 মিটার 100 কিলোমিটার 80 কিলো চলে, হোল ডে চলতে পারে সে। এই পলিসি ইস্যু টু ডু দিস, নাম্বার ওয়ান। এনিওয়ে, দিস ইজ আদার এক্সাম্পল। সো পার্ট অফ মাই টক স্মার্ট গ্রিড, ভেরি কুইকলি হাউ ক্যান স্মার্ট গ্রিড, আমি অনেক কনসেপ্ট দিলাম আপনার, এফিসিয়েন্সি, রিনিউয়েবল এনার্জি, স্টোরেজ, আমরা এগুলো করে অভ্যস্ত না এখনো। উই মাস্ট লার্ন হাউ টু ডু দিস। সেইখানে স্মার্ট গ্রিড ক্যান হেল্প। এই যে ছবিটা খেয়াল করে দেখেন, স্মার্ট গ্রিড মাঝখানে, পাশে আছে স্মার্ট হোম, সোলার, ফ্যাক্টরিজ, নিউক্লিয়ার প্ল্যান্ট, থার্মাল প্ল্যান্ট, হাইড্রো প্ল্যান্ট, সোলার, উইন্ড, ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড বিগ বিল্ডিংস। তার মাঝখানে স্মার্ট গ্রিড। আজকে শুনলাম স্মার্ট বাংলাদেশ এক্সাম্পল, এই সেক্টরে মেক ইট স্মার্ট। ঢাকাতে হচ্ছে শুনলাম আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, হুইচ ইজ গুড। তারপরে আন্ডারগ্রাউন্ড লাইন্স। Underground lines are difficult to maintain. They're expensive. Smart grid হলে হবে কি, কোথায় প্রবলেমটা আসছে। You can predict this cable is heating up, and before it breaks down, you can fix it or do something about it. So সেটা smart grid possibility. What is smart grid? It senses the status of something. Transformer oil, voltage, outages or earthing হয়ে যায় কোথাও। So that is the benefit you have using smart grid. So finishing up, COP27, সেখানে অনেকগুলো গ্রুপ আছে, এটা we can do this in Bangladesh. Global Alliance of Universities on Climate. এখানে হার্ভার্ড আছে, MIT আছে, কলম্বিয়া আছে, LSE আছে, কেমব্রিজ আছে, স্ট্যানফোর্ড আছে, বার্কলি আছে এখানে as members. আরও কিছু আছে। আমি টক দিয়েছিলাম ওখানে on this topic. How can we use technology to improve the global situation today for CO2 emissions? That was the topic. So I also, International Renewable Energy Agency based in Abu Dhabi, right? Other কাজ হলো promote renewables. So they are talking about, you can see IEEE is there, UNESCO, UNICEF, IRENA has a group that I spoke there. So I gave a talk about a thing called energy transition education network. I know Dr. Tawfiq has an issue with the word transition. So আমার কথা হচ্ছে যে ওরা বলছে you cannot change from coal to hydro or oil and solar unless you have people know how to work on that. You cannot ask a coal miner to run a solar plant. That's possible. They are going to the basic level. I am going to 5 African countries to provide
teaching material for teachers in high schools about this technology, how it works. তার ফলে হবে কি ছাত্রছাত্রীরা পাশ করে বেরিয়ে যাবে, they know what is solar energy, what is charge, what is battery storage, what is charge controller, what is the voltage issue of solar. তখন তারা will be well trained technicians going forward. ভালো আইডিয়া। তা আমরা বাংলাদেশে আমি দেখেছি, ছবি আছে আমার কাছে, একটা মেয়ে শাড়ি পরা ছাদে উঠে সোলার প্যানেল লাগাচ্ছে, ওটা বাইরে দেখাই আমি। মুসলিম কান্ট্রি মহিলা করতে পারে এটা, তার মানে কি আমরা ক্ষমতা দিয়েছি মেয়েদেরকে টু ডু দ্য জব। মেয়েটা নিজে শিখেছে সামহাও, যদি স্কুলে পড়ানো হতো অ্যাবাউট চার্জ কন্ট্রোলার, ব্যাটারি ভোল্টেজ কন্ট্রোল, হাউ টু মেজার ব্যাটারি অ্যাসিড কনসেন্ট্রেশন, এগুলো কথা কাজ হচ্ছে আর কি ইন দ্যাট কনটেক্সট। সো অলসো আমি যখন গেলাম COP27-এ, ওখানে ছিল 169 বলে সাইড ইভেন্টস, 169, তার মধ্যে only 2 টেকনোলজি, other 167 with climate justice, law, banking, finance, insurance. So this is fine. You cannot solve the problem of climate change by banking or law. Those are required, but core is technology. This is where I'm coming from, and people at BUET can be contributing in this field. By the way, see the man second from right, Dr. Tariq Durrani. He was Dr. JRC's batchmate. He went to school in EPUET, 64, 65, 65. ওনার ফাদার ছিলেন TNTর চিফ ইঞ্জিনিয়ার ঢাকা স্টেশন। হি ইজ ভেরি ফন্ড অফ বাংলাদেশ, ভেরি ফন্ড। এবং আমি বলেছি একবার এসে হতে, হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস। পয়েন্ট ইজ, ইট ইজ পসিবল, উই হ্যাভ টু ওপেন আপ অ্যান্ড গো আউট আওয়ার স্ফিয়ার। 15th November was Energy Day at COP27. I left on that day, so I gave a video speech to UNFCC on the same topic. My point is, it is a topic that is universally understood. What I say in Egypt, New Delhi, Dhaka, Bangalore, doesn't matter. It's a global issue. It's not country-based. I hope আমাদের the young generation think about this. How can we be a solution provider globally? So, this is Bangladesh Pavilion in COP27. আপনি চিনবেন আমাদের স্টেট মিনিস্টার, এমপি, উনি ছিলেন। she won't take a picture with me, that's fine. বাঁ দিকে হচ্ছে ওদের অ্যাডভার্টাইজমেন্টটা, সেখানে দেখবেন they talk about both mitigation and adaptation. ওনারা কথা বললেন, they're talking about child nutrition, talking about healthcare, which is fine, but that's not the focus on COP27. My point is, talk about technology, talk about how we can be contributor to solve this problem. So আমার মনে হয় বাংলাদেশের সুযোগ আছে এখন to take global leadership, to do good stuff, and Malaysia, Indonesia, Vietnam, Cambodia, South Africa, Egypt can follow you as a leader. এটা আমার একটা কি বলবো, আমার একটা স্বপ্ন এটা, যে Bangladesh can be the leader because we have the components. Package it under government sponsorship, whatever it is, doesn't matter to me. আমি শুধু বললাম একজনকে, বাংলাদেশে অনেক pearl আছে, that means qualified লোকজন অনেকে আছে, but there is no necklace. পাড়াটাকে গোছানো হয়নি একসাথে. That's the objective I would like to see done in Bangladesh, to bring the people who are qualified, forward-looking, and give them opportunity to get things done. So finally, this is my summary. Bangladesh contributes almost nothing in global CO2. I know that. Does that mean because of this Bangladesh can keep on growing with coal-based power? I don't agree with that. In fact, Prime Minister, উনি বলেছেন কদিন আগে, যেগুলো আছে ড্রয়িং বোর্ডে, ক্যান্সেল দোজ। আমার আশা ছিল যে প্যাভিলিয়ন বাংলাদেশ ইন COP27 ওটা হাইলাইট করবে, ওরা করেনি। they only show নিউক্লিয়ার প্ল্যান্টের ছবি দেওয়া আছে একটা। this is the problem, ওদের মাথায় ঢোকে না এটা, because they are not technology people. তারা বলছে child welfare, health care, this is fine, but Bangladesh has done good thing by slowing down coal growth. It's a good example globally. It can be done. Why not promote it? Put a poster. A plan ছিল বাংলাদেশে, কমিয়ে এটা করা হয়েছে. Then someone ask on that
pavilion, এটা কি করে করলো বাংলাদেশ? Could be Indonesia asked that question. Could be Vietnam, could be South Africa, a lot of big coal countries. That's my mission here. So that's the example. Bangladesh can be a low carbon economy going forward. Example, money, we talked about this. Joe Biden went to Indonesia for G20 meeting in Bali about 3 weeks ago now. US has offered $20 billion to Indonesia using private and public sector money to reduce coal plant construction in the future. Indonesia এখন আছে 237টা coal plant, 237 today operating. They're building another 100 for the next few years. But they are now looking at solar and wind as an alternative to promote their power sector growth. So this is the final thing. This is the, Dr. Kofi mentioned that yesterday. This is your new loss and damage fund. Be careful. Fund will look attractive, $1 billion of money. But they would not give it to you unless you have a project that can be properly vetted by them. আমি কথা বলেছি ডিও এর সাথে, স্টেট ডিপার্টমেন্টের সাথে, ওরা বলে যে ক্লাইমেট জাস্টিস ইজ নন স্টার্টার, ইজ নন স্টার্টার। মুখে ভালো কথা বলবে, দেন ফ্রেন্ড আমাকে সত্যি কথা বলে, মুখে বলবে হ্যাঁ আমরা পয়সা দেবো। এই যে কথা বলা হয়েছে 2020-তে, হ্যাঁ 2 বছর আগে, $100 billion per year, $100 billion per year, nothing happened, nothing happened. Now talk about loss and damage fund. So unless we have something we can say, Bangladesh will do coal, high temperature, and also do carbon capture. Cost another $100 million. Cost, extra money. You give it to us, then we will do this. Make some very concrete proposals and put numbers and data behind it. Now I hope PDB and the others and আপনার মিনিস্ট্রি লোকজন এগুলো বোঝে and create some case studies. তো এটা আমার শেষ কথা. Before I leave, IEEE is doing their job. I'm the president, so I have to tell you what we do. IEEE has a new website, climatechange.org. New website. এসব ডেটা এখন আছে ওই ওয়েবসাইটে। So we told the people and gave this talk in Sharm el Sheikh যে আমরা আমাদের পার্টটা করছি আমরা in this context, so come and work with us. We also did a library called Climate Change Collection Library. এই লাইব্রেরিতে 7,000 পেপার আছে dealing with climate change. আমাদের publication, climate change, sea level rise, global warming and the like. So there's another place you can talk to. So finally, this is it. I'm giving you my website again, srahman.org. এখানে থাকবে স্লাইডগুলো beginning tomorrow. So thank you for your patience. Thank you very much. শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। মঞ্চে কোনো উপবিষ্ট কেউ নেই, সেজন্য আমি সম্বোধন করলাম না, কিন্তু সাইফুর রহমান সাহেবকে বিশেষ করে সম্বোধন করতে হচ্ছে। উনি কিনোট স্পিচ দিয়েছেন, খুব সুপঠিত সুলিখিত। আমি জেআরসি সম্বন্ধে অনেক কিছু বলা যায়, কিন্তু আপনারাও কিছু কিছু বলেছেন। আমার কাছে আমি ডক্টর সাদেক ভুঁই আর আমরা খুব ক্লোজ বন্ধু, অলমোস্ট এভরি ডে উই মিট। তো ওনার জেআরসির মেমোরি সম্বন্ধে যেটা বলা হয়েছে বা অন্য অন্য যেসব গুণের কথা বলা হয়েছে, আমি একটা জিনিস শুধু বলতে চাই, তাকে একটা পবিত্র মানুষ মনে হতো। চেহারা টেয়ারের মধ্যে একটা পবিত্রতা ছিল, যেটা সহজে থাকে না। তো এই জন্য সবাই ওনাকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো, ভালোবাসতো। আমার সাথে অনেক দিনের পরিচয়, তা আমি তার গুণগ্রাহী এবং খুব বিজ্ঞ, স্নেহভাষণ, খুব হাম্বল ছিলেন। হিউমিলিটি ওয়াজ হিজ হলমার্ক। সো যে বললেন যে কোনো লোকের কাছে শিখতে চাওয়া, এই যে হিউমিলিটি, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নাই, কমে যায়। তা আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং
বুয়েট অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যে তার সম্মানে একটা লেকচার সিরিজ করতেছেন, এই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। আপনারা শুধু অ্যালুমিনি হয়ে অ্যাসোসিয়েশন ছাড়াও কিছু কনস্ট্রাকটিভ কিছু জিনিস করতেছেন, যাতে আপনাদেরকে অন্যরা অনুসরণ করতে পারে এবং একটা জ্ঞানের বিকাশেও সাহায্য হয়। সাইফুর রহমান সাহেবের বক্তৃতা আমি খুব উপভোগ করেছি। ওনার সাথে আমার পরিচয় অনেক আগের, এবং যেসব সমাধানের কথা হয়েছে এগুলো নিয়ে আমি 5-7 বছর আগে থেকে ওনার সাথে খুঁজতেছি কী করা যায়। আমরা ওনার ল্যাবে গিয়েছিলাম, এবং সেই ল্যাবের অনুসরণে কিন্তু আপনাদের এখানে বিমর্স ল্যাব করেছি। আপনারা কেউ জানেন কি না জানেন, কিছু কিছু জানতে পারেন। আমরা পিআরসি থেকে টাকা দিয়ে এখানে একটা ল্যাব করেছিলাম। এখন কি অবস্থা আছে জানি না, আমি আবার ল্যাবটা দেখতে এসেছিলাম। যেটা সমস্যা হয় আমাদের বা চ্যালেঞ্জ, যে একটা ল্যাব বেসড এক্সপেরিমেন্টটাকে স্কেল আপ করা, এটাকে কমার্শিয়ালাইজ করা, ওখানেই কিন্তু অন্যরা আসতে হবে। আপনারা বৈজ্ঞানিক যারা, তারা এটা ঠিক, এটা তাদের কাজও না। যে জন্য আমরা আমাদের বিপিআরসি যেটা করেছি, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল, তার মোটো রেখেছি I²E, ইনোভেশন, ইনকিউবেশন, এন্টারপ্রেনারশিপ। আমরা ইনোভেট করতে সহায়তা দিব, আমরা ইনকিউবেট করব, এবং তারপর এটা কমার্শিয়ালাইজ করব। সেই জন্য সাইফুর রহমান সাহেব আমাদেরকে অনেক সাহায্য করেছেন আমাদের পিআরসিকে প্রতিষ্ঠার ব্যাপারে, সময় সময় আমাদেরকে এসে উপদেশ দেওয়ার ব্যাপারে, এবং এইসব বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা হয়েছে। আজকে খুব ওনার যে পড়াটা বা বক্তৃতাটা খুব ব্যালেন্সড হয়েছে। উনি বললেন যে আমার কিছু ডিসএগ্রিমেন্ট অন্য জিনিস। আমি বলি, আমি এইসব ব্যাপারে একটু অ্যাগনস্টিক, গ্লোবাল কনসেপ্টের ব্যাপারে আমি বিট অফ অ্যান অ্যাগনস্টিক, কারণ এরা কথা বলে কাজ করে না। সুতরাং আমাদেরকে আমাদের নিজেদের জীবনকে গড়তে হবে, এবং যেভাবে সবচেয়ে একটা ভালো উদাহরণ পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারি। কিন্তু কার্বনাইজেশন ও গ্রিনহাউস গ্যাস ইমিশন কমানো, এটা অনেক সময় বলা হয় ট্রানজিশন, এনার্জি ট্রানজিশন, যেটা আমার ওনার সাথে কনসেপচুয়ালি, যে ট্রানজিশন মিনস লেটারাল মুভমেন্ট। মিউজিকে যেমন মডুলেশন, এটি ভেরি কনসেপচুয়াল ফ্ল কিন্তু আমাদের উপর চাপাই দেওয়া হয়, সো দ্যাট উই আর অল ফ্রোজেন ইন টাইম। তা তো না আমাদের ব্যাপারে। আপনারা দেখেছেন আমাদের ইমিশন ইজ ভেরি স্মল। আমরা উই হ্যাভ টু গ্রো, আমাদেরকে বড় হতে হবে, আমাদের সিস্টেম অনেক বড় হবে। ওর মধ্যে থেকে উইল হ্যাভ টু ব্যালেন্স অ্যান্ড সি হাউ মাচ উই ক্যান লিমিট আওয়ার ইমিশন, হাউ মাচ এফিশিয়েন্ট উই কুড বি। কিন্তু আমার সমস্ত সাইজ অফ ইকোনমি, সাইজ অফ কনজামশন বাড়তেই বাধ্য। এখানে এসে যা দেখতে হবে যে আমরা যেটা মনে করি, যে প্রথম কথা, ক্লিনলিনেস, কার্বন ডাইঅক্সাইড ইমিশন ইজ নট এ বাইনারি চয়েস, ইয়েস অর নো, ইটস নট। আপনি আপনি যদি সোলার পাওয়ার নেন, তার লাইফ সাইকেল কার্বন ইমিশন কিন্তু নিউক্লিয়ার চেয়ে বেশি। তৈরি করতে তো কার্বন ইমিশন হয়। ইনফ্যাক্ট নিউক্লিয়ার ইজ এ ক্লিনার ফুয়েল দেন সোলার। উইন্ডে কম যায়, উইন্ড ইজ ক্লোজ টু নিউক্লিয়ার। সুতরাং এটা ব্লেন্ডিং, পোর্টফোলিও থাকতে হবে, যে আমি কোনো সময় উইন্ড তো আমাদের খুব সম্ভাবনা নাই, কিন্তু আমি সোলার ইউজ করব, আমি নিউক্লিয়ার পাওয়ার ইউজ করব। আমি একটু আগে ডক্টর আইন ইউনিসের সাথে বলছিলাম যে উই হ্যাভ টু কারেক্ট দিস ইমপ্রেশন, ইট ইজ ক্লিন ফুয়েল দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট, নট রিনিউয়েবল অনলি। যেমন উনি বললেন, সাইফুর রহমান সাহেব, আপনি কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ যদি করেন, ইটস নট রিনিউয়েবল এনিমোর। আপনি কোলকে দিয়ে করলেন, কিন্তু ওই টেকনোলজিটা আমাকে আনতে হবে, ইট ইজ এক্সপেন্সিভ, ওয়েদার ইট ক্যান বি অ্যাডাপ্টেড টু বাংলাদেশ। সেই জন্য আবার যেমন উনি হাইড্রোজেনের কথা বলেছেন, দ্যাটস অলসো দেয়ার বাই ইউ ক্যান স্টোর অ্যান্ড অলসো নট অনলি স্টোর, প্রোভাইড cleaner energy to your system. And that itself, hydrogen need not be only green, as they say, from renewables. You can produce hydrogen from fossil fuel,
they call it blue or other things, that reduces emission also. So একটা পোর্টফোলিওর মধ্যে থাকতে হবে, একটা গ্রোয়িং ইকোনমির মধ্যে চিন্তা করতে হবে, যেখানে মানুষের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এগুলো এর চেয়েও বড়। আমরা তো পৃথিবীকে পলিউট করিনি, উনি বলেছেন। আমাদের সমাজের যে প্রয়োজন সেটা হলো সুস্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, জীবনের মান উন্নয়ন। ওইটা করার মধ্যে দিয়ে হাউ বেস্ট উই ক্যান ফলো আদার গোলস, ইট ইজ এ সাবসার্ভিয়েন্ট গোল। কিন্তু ইউনো মেজর গোলস এর সেকেন্ড অর্ডার যদি আপনি বলেন, দিস আর সেকেন্ড অর্ডার গোলস, বাট নেভারদিলেস উই ক্যান ডু দ্যাট। এবং এখানে যেটা আমাদের বিশ্বাস থাকতে হবে যে দি সলিউশন উইল হ্যাভ টু বি ভেরি লোকাল, আমাদের নিজেদের পরিস্থিতির সাথে মিলায় বের করতে হবে। যেমন এটা যদি আপনি ওয়েস্টার্ন প্রিজমে দেখেন, প্রথমত দি মোমেন্ট ইউ সে ট্রানজিশন ইউ হ্যাভ লস্ট দি ফোকাস। সেকেন্ডলি আপনি যদি অনলি ডিকার্বনাইজেশন বলেন, ইউ হ্যাভ লস্ট দি ফোকাস। আমাদের কথা হলো একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে ইন দ্য সেকেন্ড অর্ডার কন্ডিশন আমরা কীভাবে করব, এটা লোকাল ক্রিয়েটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনি উদাহরণ দিলেন এখানে ওই যে ট্রাই হুইলার, ট্রান্সপোর্টেশন কিন্তু মেজর ইমিটার। আমাদের আমি সব জায়গায় গেলে, বিশেষ করে বিদেশে গেলে আমি বলি যে দেখো, উই হ্যাভ মোর দেন 1 million টেসলা, কারণ টেসলা has become synonymous with electric vehicle. They come up with big surprise. I said, yes, we have tri-wheelers which are run on batteries and there's a high occupancy vehicle. তোমরা যেখানে আলাদা রাস্তা দাও হাই অকুপেন্সির জন্য, ইট ক্যারিজ গুডস। এটাকে আরও ভালো করা যায় কি না, আরও এফোর্ডেবল করা যায় কি না, মডার্নাইজ। আপনি আসেন, আমরা বুয়েটকে একটা প্রজেক্ট দিয়েছি যে আপনার এটাকে কীভাবে প্রাইভেট সেক্টরে যেগুলো ইনভেস্ট আসতে একটু সময় লাগে, ওরাই করেছে কিন্তু টুকটাক টুকটাক করে করে। এটার সাথে যদি আমরা ইফ ইউ ক্যান টাই আপ প্রফেশনালস টু ইমপ্রুভ অন ইট। আপনি তো উনি বলেছেন, তো আপনার নাম কি জানি, প্রফেসর এহসান, এটা কাজ করতেছেন, তো ওনারা এটাকে ইমপ্রুভ করতে। এইভাবে আমরা আমাদের লোকাল সলিউশন খুঁজতে হবে এবং সেটা পাওয়া ডিফিকাল্ট না। আমি যেমন বলি যে আমরা নিজেরাই ঠিক করেছি, এটা কেউ আমাদেরকে বলেনি আগে, যে আমাদের রুম টেম্পারেচারকে আমরা 25 ডিগ্রির উপরে রাখব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ঠিক করেছেন আগেই, 5-7 বছর আগে, যে কোনো মিটিংয়ে স্যুট পরে আসার দরকার নাই, অ্যান্ড ইউ ফিল কমফর্টেবল উইথ ইউ। উনি আগে থেকেই বলছেন যে 5-7 বছর আগের পাবলিক মিটিংয়ে, যে আপনারা ঘর থেকে যাওয়ার সময় সুইচটা অফ করে দিবেন, লাইটটা জ্বালাবেন না। শি গোজ টু সাচ মাইনিউট ডিটেলস, যে ওই যে লাল যে লাইটটা জ্বলে দেখেন ওটার অফ করে দিবেন, ওটাও যোগ হয়ে একটা। বাট দি আইডিয়া ইজ, বেসিক আইডিয়া হলো যেটা আমরা উই আর ট্রাইং টু প্রমোট। আই হোপ সাইফুর রহমান সাহেব এটাকে আরও একটু স্ট্রেংথ দিবেন। এটা এনার্জি রেসপন্সিবিলিটি, যে আমার থাকুক, আমার পয়সাও থাকুক, এনার্জি থাকুক, কিন্তু আমি প্রয়োজনে অতিরিক্ত খরচ করব না। দিস ইজ বিহেভিয়ারাল চেঞ্জ, আই এম নট টকিং অফ টেকনোলজি, ইটস অ্যান অ্যাটিটিউড টু লাইফ। তাতে হবে কি, আমরা যদি এই মনোভাবটা গড়ে তুলি, তাহলে খাদ্যের ব্যাপারে আমরা এই দেখব যে খাওয়া ওয়েস্ট না হয়, পানির ব্যাপারে দেখব পানি যেন ওয়েস্ট না হয়। আপনি এগ্রিকালচারের উপরে এটা ইম্প্যাক্ট পড়বে। যেমন আমি সেদিনে কথা বলতেছিলাম যে আমাদের কৃষকরা কোনো কোনো জায়গায় 5 টাইমস বেশি ওয়াটার ব্যবহার করে। দে বিলিভ মোর ওয়াটার ইজ গুড ফর ক্রপস। কিন্তু এটাকে যদি আমরা প্ল্যান করে তাদের বুঝাই এবং আমরা ওইভাবে করি, উই ক্যান রিডিউস আপনার ওয়াটার কনজামশন অ্যান্ড দেয়ার বাই এনার্জি সিগনিফিকেন্টলি। এখন এটা তো আমাদের বাইরে কী আছে আমাদেরকে শেখাবে না। যেমন ওয়েট অ্যান্ড ড্রাই পলিসি, যেটা ওয়ান অফ দি সলিউশনস, বা ব্যারিড পাইপটাকে মাটির নিচে রাখো যাতে ইভাপোর ট্রান্সপিরেশন হয় না। পানি দেখার জন্য একটা কোকাকোলার বোতল টোতল দিয়ে ভিতরে রাখলে দেখা যায় যে ওই পর্যন্ত পানি থাকলে দরকার নেই ইরিগেশন। আবার এই কনফিডেন্সটা বিল্ড করতে হবে। তো এগুলোর তো কেউ এসে আমাদেরকে, আমাদের প্রফেশনালরা এটা করতেছেন, এবং আমরা আরও বেশি যদি উদ্যোগী হই তাহলে আমরা এটাকে আরও পৃথিবীর সামনে, আপনি যেটা বললেন
Certainly we want to be leaders. We don't want to be followers. কিন্তু কোথায় কোথায় আমরা করলে দেশের উন্নতি হবে, plus we can set example for the rest of the world. So energy responsibility has to be a philosophy basically. এটা ফ্রুগালিটি, আমি যা প্রয়োজন বেশি খরচ করব না, আমি বেশি যে খাওয়ার যেটুকুন বেশি তা সে পাক করবো না, নষ্ট করব না, আমি পানি ব্যবহার করব না, আমি অপচয় করব না। কারণ এখন দেখবেন আমাদের সমাজে এগুলো আরও বেশি বাড়তেছে, শোয়িং অফ ইউর মানি, শোয়িং অফ ইউর ওয়েলথ। এটা দিয়ে সমাজে এক তো সমাজের ওই স্টেবিলিটি বা সহমর্মিতা নষ্ট হয়, আর ইউ সেট অফ ব্যাড এক্সাম্পলস। সেই জন্য এনার্জি রেসপন্সিবিলিটি ক্যান বি এ, যেহেতু এখন ইট ইজ এ কি ইস্যু নাও, এনার্জি রেসপন্সিবিলিটি ক্যান বি এ প্ল্যাটফর্ম বাই হুইচ ইউ ক্যান টেল দ্য ওয়ার্ল্ড দ্যাট লেটস অল বি ফ্রুগাল। আমি এরকম এক জায়গায় আমেরিকায় বক্তৃতা দিচ্ছি, তা আমার বলে তুমি তো গান্ধী হয়ে গেছো। আমি বলে আই ডোন্ট নো, বাট ইফ আই মেক সেন্স লেটস অল ডু ইট টুগেদার। তো আই থিঙ্ক এটাও আমাদের। আর স্মার্ট গ্রিড নিয়ে যেটা বললেন, আমরা একবার প্রায় 10 বছর আগে 12 বছর আগে বুয়েটকে নিয়ে পড়ছিলাম যে হাউ টু মেক ইট এ স্মার্ট গ্রিড। তখন দেয়ার ওয়াজ এ ডিফারেন্স ওপিনিয়ন বুয়েটে থেকে যেটা প্রেজেন্ট করা হয়েছিল, আর আমাদের মিলিটারি জিনিসটা ইট ফেল থ্রু। তো তারপরে আমরা এখন আপনি যেটা বললেন, আমরা ইন পকেটস শুরু করতে চাই, যাতে ফাইনালি এটাকে ইন্টিগ্রেট করব। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ, টেকনিক্যাল চ্যালেঞ্জ। প্লাস ধরেন আপনার যদি আপনি সোলার বাড়াই, তাহলে ভেরিয়েশনটা সিজনাল অ্যান্ড ডেইলি ভেরিয়েশন, এটাকে হ্যান্ডেল করতে হবে। এটা টেকনিক্যাল যে আপনারা ভালো জানবেন, হাউ টু হ্যান্ডেল দ্যাট উইদাউট লুজিং দি স্টেবিলিটি অফ দ্য গ্রিড। এটাও ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। আমাদের কোনো হাইড্রো পাওয়ারের উইন্ড পাওয়ারের খুব একটা সম্ভাবনা দেখতেছি না। আর ইন্টার কান্ট্রি যে ট্রান্সফারের কথা বললেন, ইট ডাজ মেক সেন্স ইফ উই হ্যাভ কম্প্যাটেবল সিস্টেম। আমার কম্প্যাটেবল সিস্টেম লাগবে, আমার ডিমান্ড সাপ্লাইও কম্প্যাটেবিলিটি থাকতে হবে, যাতে আমরা যেমন নেপাল ভুটান থেকে যদি হাইড্রো আনি, তাহলে তাদের যখন প্রয়োজন কম শীতে, প্রয়োজন বেশি শীতে, তখন আমরা দিতে পারবো, আর ওরা গ্রীষ্মকালে দিতে পারবে আমাদের। দ্যাট মেক সেন্স, বাট দি ওয়ার্ল্ড ইজ নট ড্রিভেন বাই সেন্স। নাহলে এই রাশিয়ার সাথে যুদ্ধ হতো না। যে এই জার্মানি এখন মাজা ভেঙে যাচ্ছে, তারপরেও আইদার দে গোয়িং টু কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন ওয়ার দে গ্র্যাবিং অল দি এলএনজি গ্লোবালি। কীরকম স্বার্থপর, দে ওয়াজ এ শিপ উই আর সাপোজ টু বাই, দে জাস্ট টুক ইট অ্যাওয়ে। দ্যাট শিপ ওয়াজ এলএনজি কনভার্ট করে গতকাল না গত পরশু জার্মান চ্যান্সেলর ইনগ্রেটেড। ইট ইজ এ ব্লাডি সেলফিশ ওয়ার্ল্ড। আপনি যদি এটাকে মনে না রাখি, এই আপনার কথায় চেড়া বাজে না, এগুলো বিশ্বাস করা যায় না। আপনি যেটা বললেন সত্য, যদি ইউনাইটেড নেশনসের ফ্রেমওয়ার্কে হয়, তাহলে হয়তো একটা বেশি আশ্বস্ত পাওয়া যাবে। আর আপনি লাস্ট যেটা বললেন, এটা আমি পুরো সমর্থন করি। আমরা সবাই বলবো, আপনিও বলবেন, আমার বলা শুরু করেছি যে দেখো যেসব টেকনিক্যাল সলিউশন আছে, সেটা যেহেতু এক্সপেন্সিভ এবং আমাদের পক্ষে সেটা উই ক্যানট বিয়ার দ্য কস্ট, তাহলে আমাদের ইনক্রিমেন্টাল যে টপ আপ যেটা, এটা তোমরা বিয়ার করো ফ্রম লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, যেটা বললেন সাইফুর রহমান সাহেব। কত $100 বিলিয়ন বলছে, আমি দেখছিলাম যে হিসাবে, যে ইট ক্যান বি ফ্রম 500 million to $1 trillion. Then I come back again to the same issue. I don't believe these guys will come up with any money. So এটা কথার কথা চলবে, ওরা বলে যাবে। আপনি বললেন প্রজেক্ট দিলে, প্রজেক্ট দিয়ে ওদের কাছ থেকে টাকা নিতে, it will take a generation. I know this guy. এটা একটা পিওর ব্লাফ দ্যাট ইজ বিং প্লেড। সো ঠিক আছে, আমরা মনে রাখবো ইটস অ্যান অ্যাক্ট অফ ফেথ হিসাবে নিয়ে আমরা তাদের সাথে বলবো যে এইটা আমরা কার্বন ক্যাপচার স্টোরেজ করতে পারি, এখানে হাইড্রোজেন করতে চাই, এখানে এই করতে চাই, তোমরা আমাদের টপ আপ কস্ট দাও। যেমন আমি সেই দিনও বলতেছিলাম যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা যখন আসবে, এটাকে বেজ লোডে চালানো সবসময় সম্ভব হবে না, গিভেন দ্য লো ডিম্যান্ড। ওই সময়কার যে পাওয়ার, এক্সেস পাওয়ার, সেটাকে যদি আমরা হাইড্রোজেনে কনভার্ট করি, করে ইফ ইউ হ্যাভ ম্যানেজ টু ডিস্ট্রিবিউট ইন দ্য সিস্টেম, তাহলে এই পাওয়ারটাও ইউজ হলো অ্যান্ড উই এক্সেস দ্য নিউ টেকনোলজি। এটা আপনি আমাদের সাহায্য করবেন। আমরা উইড লাইক টু পুট আপ টু
ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যে তোমরা আসো, আমি অলরেডি বলা শুরু করেছি, কিন্তু আপনাদের মুখ থেকে হলে এটা বেশি মাইলেজ পাবে। সেজন্য আপনারা যদি এটা বলেন, আমি চেষ্টা করি। আমি আই হ্যাভ নট লস ফেইথ ইন দ্য ওয়ার্ল্ড, বাট আই এম এন এগনোস্টিক নাও। বাট লেটস হোপ, ইনশাল্লাহ হয়তো সুবুদ্ধি আসবে মানুষের মধ্যে, যে মিলেমিশে থাকার মধ্যে পৃথিবী ভালো হবে। জোর জবরদস্তি করে বেশি দিন পৃথিবী চলে না, ইউনো, দেন ইউ উইল হ্যাভ রেবেলিয়ন ইন দ্য সিস্টেম। তো আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। সাইফুর রহমান সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, উনি যেটা বললেন যে বিদেশে থেকেও আমাদেরকে সাহায্য করা যায়, উনি তার প্রকৃষ্ট উদাহরণ। আমি আশা করব যারা বিদেশে শুনতেছেন বা যারা পরে দেখবেন, তারা আমরা চেষ্টা করেছি, আপনি তো জানেন, আমরা বিভিন্ন জায়গায় ওয়াশিংটনে যে ক্যালিফোর্নিয়া যে প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করেছি, বলে আপনারা আমাদের নেটওয়ার্কের মধ্যে আসেন। তো তাদেরও একটু উদ্যোগ লাগবে, টু কাম আপ উইথ আইডিয়াজ, হেল্প আস। আমরা ফর এ শর্ট ভিজিট আমরা তাদেরকে নিব, উইল পে ফর দেম। 1 বছরের জন্য আসবে, তারা থাকবে, কাজ করবে, চলে যাবে। ইটস নট নেসেসারি দ্যাট পিপল হ্যাভ টু স্পেন্ড দ্যার লাইফ ইন এন অফিস। তো আমরা এগুলো করতে চাই। আপনিও যদি ট্রিপুলির মাধ্যমে আমাদের কথাগুলো জানাই দেন এবং আমরা একসাথে কাজ করি, তাহলে উই ক্যান আরও উন্নতি করতে পারবো। এবং আপনি যেটা বলতেছেন যে ওই সংজ্ঞার মধ্যে থেকে কার্বন ইমিশন কমাতে পারবো, যদিও পৃথিবী না করলে এটা কিছু আসা যাবে না, আপনি বলছেন ঠিকই, তবু আমরা করব। আমরা দায়িত্বশীল জাতি হিসাবে পৃথিবীর সামনে নিজেকে উপস্থাপন করতে চাই। অন্যরা যদি রোগ কান্ট্রিজ হয়ে যায়, লেট দেম গো টু হেল, বাট আমরা নিজেদেরকে তাদের পথ অনুসরণ করবো না। তো সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে কথাটুকু বলার জন্য। আমি এই বিজয়ের মাসে শ্রদ্ধা জানাচ্ছি এই বিজয়ের যে স্থপতি, দেশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যেসব বাংলাদেশের সূর্য সন্তান যারা আত্মাহুতি দিয়েছিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। যেসব মায়েরা লাঞ্ছিত হয়েছিলেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতেছি। আর আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তুলব এবং আমাদের সবার প্রতি সমবেদনা নিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলব। আপনাকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ। ধন্যবাদ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর তৌফিক এলাহি বীর বিক্রমকে। এবার ক্রেস্ট প্রদান। আমাদের আজকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করবেন, আজকে আমাদের প্রধান বক্তাকে ক্রেস্ট প্রদান করবেন প্রধান অতিথি। আমি সবিনয় অনুরোধ করছি প্রফেসর সাইফুর রহমানকে আমাদের মঞ্চে আসার জন্য। স্যার এবং মহাসচিবকেও অনুরোধ করছি। বুয়েটের ক্রেস্ট প্রদান করছেন বুয়েটের প্রেসিডেন্ট প্রফেসর আইনুন্নিসা। এবার আজকের প্রধান বক্তা সাইফুর রহমানকে, ডক্টর সাইফুর রহমানকে ক্রেস্ট প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তৌফিক এলাহি চৌধুরী বীর বিক্রম। এবং এই ক্রেস্টটি ডিজাইন করেছেন স্থাপত্য বিভাগের অধ্যাপক জনাব তারেক হায়দার, স্থপতি তারেক হায়দার, আমাদের বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক। তিনি এই ক্রেস্টটি ডিজাইন করেছেন এবং সেটি সত্যি চমৎকার হয়েছে। এবার সভাপতির ভাষণ দেবেন বুয়েটের অ্যালুমনাইয়ের সভাপতি প্রফেসর আইনুন্নিসা। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেআরসি মেমোরিয়াল লেকচার যিনি দিলেন, প্রফেসর সাইফুর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল জব্বার, ডক্টর সাদিকুল ইসলাম ভূঁইয়া এবং অ্যালামনাইয়ের ব্যাপারের সমন্বয়কারক বুয়েটের ডিএসডব্লিউ এবং আপনারা যারা উপস্থিত আছেন, সকলকে সালাম জানিয়ে আমার খুব অল্প কিছু কথা শুরু করছি। পড়ে গেল। ওকে, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের
আমন্ত্রিত বক্তাকে। উনি আমার থেকে 2 বছরের জুনিয়র, 2 ব্যাচের জুনিয়র, কিন্তু মুক্তিযুদ্ধের জন্য 1 বছর একটু বেশি লেগে গেছে অনেকের। উনিও যখন লেকচারার হিসাবে 1.5 বছর কাজ করেছেন, আমিও লেকচারার ছিলাম, দেখা সাক্ষাৎ হতো, এবং পরবর্তীতে আমি লক্ষ্য করেছি উনি প্রায় প্রতি বছরই বাংলাদেশে আসতেন। আমি অবশ্য যারা আসতেন তাদেরকে শীতের পাখি বলি। ডিসেম্বরে একটু লম্বা সময় পাওয়া যায়, সে সময় আসতেন, কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসতেন এবং প্রায় সে সময় দেখা হয়েছে আমি যতদিন ছিলাম। পরে আমিও ছেড়ে চলে গেছি। বাট তিনি যে বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার ব্যাপারে আগ্রহ নিতেন সেটা সম্পর্কে আমরা সবাই জানি। এবং আজকে ওনার বক্তৃতার প্রথমে একটা কথা আমার ভালো লাগলো, সেটা হচ্ছে যারা বিদেশে আছে তার অর্থই না যে তারা হারিয়ে গেছেন, ওখানে বসে তারা হেল্প করতে পারেন। আমার এক ঘনিষ্ঠ আত্মীয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নর্থ ক্যারোলাইনাতে আছেন। তিনি যেটা করেন, প্রতি বছর 2 ছেলেকে অ্যাসিস্ট্যান্টশিপের ব্যবস্থা করেন, একটি সিভিলে একটি কেমিক্যালে। উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এবং সেই প্রক্রিয়াতে বোধহয় এখন বছর 15-16তে কি তারও বেশিতে 30-35 জনকে উচ্চশিক্ষায় সহায়তা করেছেন। উনি বলেন, দিস ইজ মাই কন্ট্রিবিউশন টু মাই কান্ট্রি। সো বিভিন্নভাবে কাজ করা যেতে পারে। তবে অসুবিধা হচ্ছে ওইখানে যারা আছেন, সাইফুর রহমান নট অ্যাপ্লাইড টু ইউ, ইউ কাম রেগুলারলি এভরি ইয়ার। ওখানে যারা আছেন তারা যে বছর বিদেশে গেছেন, ধরেন 75-এর ব্যাচ কি 78-এর ব্যাচ, উনি হয়তো 80 সনে গেছেন, উনি মনে করেন বাংলাদেশ ওইখানে থেমে আছে, যেটা আমাদেরকে মাঝে মাঝে ক্রুদ্ধ করে। অপমানিত বোধ তো মনেই হয়, মানে এমন কথা বলে। যেমন আমি যখন ডাব্লিউআরিতে ছিলাম, ওয়াটার রিসোর্সেসের বিভাগীয় প্রধান, আমার একজন শিক্ষক, তিনি জার্মানিতে গেছেন, তাকে ডাকলাম, স্যার একটা টেকনিক্যাল বক্তৃতা দেন। তো আমরা সবাই শুনে দেখলাম যে এগুলো তো আমরা 4th ইয়ারে পড়াই এখন, কিন্তু কিছু বললাম না। ফ্লোর থেকে একজন প্রশ্ন করলো, আমার আরেক কলিগ, একটু দুষ্টামি করে, ওই যে টপিক উনি লেকচার দিয়েছেন তার একটা কমপ্লেক্স প্রবলেম উনি বললেন। যাই হোক, কোনো উত্তর দিলেন। পরে আমার ঘরে গিয়ে বললেন যে তোমরা এই লেভেলে চিন্তা ভাবনা করো। আমি বললাম, জি স্যার। আপনি আমাকে যখন পড়িয়েছেন তখন বিদ্যার দৌড় যেখানে ছিল, এখন কিন্তু অনেক আপ টু ডেট। তো আমি তবুও সাইফুর রহমান সাহেব যে কথা বলেছেন যে আমাদেরকে হেল্প করবেন, এটা কিন্তু অনেকখানি। আমি যেমন ক্লাইমেট চেঞ্জ আমি একটু পরেই বলবো হয়তো, যে টেকনোলজির দিক থেকে আমরা এখনও পিছিয়ে, কিন্তু কতটা পিছিয়ে। আমার পকেটে যে মোবাইলটা আছে, এটার দাম হয়তো 30,000 40,000 টাকা, কিন্তু এটা যখন প্রথম বেরিয়েছিল তখন 1.5 লাখ 2 লাখ টাকা। কাজে এখন যে টেকনোলজিটা লেটেস্ট, আমার ওই টেকনোলজি কেনার ক্ষমতা হয়তো নেই, কিন্তু -1 কিংবা -2 আমি তো টেকনোলজি পেতে পারি। এইটা আমাদের জন্য প্রয়োজন। এবং বাংলাদেশে এখন যেটা প্রয়োজন ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মহোদয় আছেন তৌফিক এলাহি চৌধুরী। আমি এখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে সময় কাটাই এবং কতগুলো ট্রেনিং প্রোগ্রাম রান করি। আমি প্ল্যানিং কমিশনের 15টা ব্যাচ ইতিমধ্যে কমপ্লিট করেছি। ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্সের জন্য আন্তর্জাতিক মহল থেকে কি করে টাকা পেতে হবে তার দরখাস্ত লেখা শিখাই। এবং ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের পার্টিসিপেন্ট আমাদের। আমি 2টো প্রোগ্রাম রান করেছি প্রাইভেট সেক্টরের জন্য, একটা করেছি এনজিওদের জন্য, বাট 15টা ফর সিভিল সার্ভেন্ট, 12টা করেছি ফর জিইডি। তখন যিনি সচিব ছিলেন, আজকে উপদেষ্টা হয়ে গেছেন, তিনি এটা ফ্যাসিলিটেট করেছিলেন। আমাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে বাংলাদেশে। আগে প্রত্যেকটা কাজে বিদেশি বিশেষজ্ঞ ডেকে নিয়ে আসা হতো, এখন কিন্তু আমরা এটা, বাংলাদেশ সরকার এটা অ্যাভয়েড করতে চেষ্টা করছে। আমরা এনডিসি ডকুমেন্ট তৈরি করেছি। প্রত্যেকটা দেশ স্বাধীন, তাদেরকে বলা যাবে না যে তোমাকে এই কাজ করতে হবে, সভরেন। তাহলে কি করতে হবে? তারা জাতীয়ভাবে ডিটারমিন করবে আমি কি করব। সো ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশন, এই যে কার্বনের কন্ট্রিবিউশন, এটার নাম হচ্ছে এনডিসি। প্রথমটা তৈরি হয়েছিল আমাদের 2015-তে, যেটা 16-তে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, বিশ্বের কাছে জমা দিয়েছি, বিদেশি বিশেষজ্ঞরা তৈরি করে দিয়ে গেছে।
অনেক অ্যাম্বিশাস টার্গেট দেয়া আছে, যেটা আমরা বাংলাদেশিরা মনে করেছি যেটা সঠিক না, কিন্তু এইবার প্রধানমন্ত্রী বলেছেন তোমরা করো। আমরা করেছি, আমি তার মধ্যে জড়িত ছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী 31শে ডিসেম্বর সেটা অ্যাপ্রুভ করেছেন, ওয়েবসাইটে আছে। এবং ওনার যে মেসেজ ছিল, আমার সাথে দেখা হয়নি, কিন্তু যে মেসেজটা দিয়েছিলেন, উই উড গো ফর ম্যাক্সিমাম। আমরা করি পৃথিবীর টোটাল এমিশনের 0.3 থেকে 0.5 ভাগ। বাংলাদেশ টোটালি 0 করে দিলেও কিচ্ছু আসে যাবে না পৃথিবীর। কিন্তু তারপরে উনি বলেছেন যে আমরা দেখাতে চেষ্টা করব আমরা যতটা কমাতে পারি, তখন বিশ্বকে বলতে পারবো যে আমরা যদি কিছুটা কমাতে পারি তোমরা পারবে না কেন। এবং আমাদের এই কমানোর জন্যে তৌফিক আলাই চৌধুরী বলেছেন, যেটা তৌফিক ভাই আমি সামনে বলি সামনাসামনি, আর সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টর আমাদের জন্য কিন্তু খুব বড়। এবং পদ্মা সেতুতে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড এমিশন কতটা কমেছে তার হিসাব কিন্তু আমরা বিশ্বের কাছে জমা দিয়েছি। আপনারা কেউ যদি নেক্সট টাইম দিল্লিতে নামেন এয়ারপোর্টে, পাশে যে মেট্রো রেলের স্টেশনটা, ওটার গায়ে লেখা আছে এই মেট্রো রেল তৈরি হওয়াতে কার্বন মার্কেটিংয়ের যে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম CDM এর টাকা ব্যবহার করা হয়েছে। আমরা রাস্তা ইমপ্রুভ করতে চেষ্টা করছি, ব্রিজ এটসেট্রা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন ধরে উদ্বোধন করছেন, এটাও কিন্তু এই ক্লিন ডেভেলপমেন্ট অথবা কার্বন রিডাকশনের বড় কাজে আসবে। আমরা ন্যাপ ডকুমেন্ট তৈরি করেছি, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, যেটা অক্টোবরের 31 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করেছেন এবং এটা ওয়েবসাইটে আছে। আমি দুটো ডকুমেন্ট তৈরিতেই ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম, এবং বাংলাদেশের বৈশ্বিক পর্যায়ে স্লোগান হচ্ছে মিটিগেশন ইজ দি বেস্ট ফর্ম অফ অ্যাডাপ্টেশন। অর্থাৎ আমি যদি গ্রিনহাউস গ্যাস কমাতে পারি, তাহলে পৃথিবী যদি তার প্রতিজ্ঞা রাখে, যদি 1.5 ডিগ্রির মধ্যে টেম্পারেচার রাইজ কন্ট্রোল করতে পারে, এটাই হচ্ছে বেস্ট ফর্ম অফ অ্যাডাপ্টেশন। কিন্তু আমি যেহেতু এই সেক্টরে কাজ করি, কাগজপত্র নাড়াচাড়া করি, 1.5 ডিগ্রি, 2 ডিগ্রি, 2.7, লেটেস্ট প্রজেকশন হচ্ছে 3.7 হবে। আমাদের গুটারেস সাহেব বলছেন 2.7 পারবে না। এখন প্রশ্নটা হচ্ছে 1.5 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হলে কি হয়? এই কথাটা বলেই আমি কথা শেষ করতে চেষ্টা করি। 1.5 ডিগ্রি আমরা বুঝি না, বোঝে গাছপালা, উদ্ভিদ এবং প্রাণী। প্যারিস এগ্রিমেন্টের একটাই লক্ষ্যমাত্রা, আমরা টেম্পারেচারকে এমনভাবে নিয়ন্ত্রণ করব যাতে করে পৃথিবীতে খাদ্য ঘাটতি দেখা না দেয়। 92-তে পৃথিবী যখন একত্রিত হয় UNFCCC, তাতে 3টা লক্ষ্যমাত্রা ছিল। আমরা কার্বন কন্ট্রোল করে, ডিকার্বনাইজেশন করে আমরা ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখব। 2, খাদ্য ঘাটতি হতে দেব না। 3, টেকসই উন্নয়ন যাতে মেনটেন করতে পারি। আজকে পৃথিবীর লক্ষ্যমাত্রা একটাই, খাদ্য ঘাটতি। BBC CNN দেখলে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সাউথ সুদান, ইথিওপিয়া, কেনিয়াতে এই বছর কোনো হিসাবে 50 লক্ষ লোক বলছে, কোনো হিসাবে 5 লক্ষ বলছে, কোনো হিসাবে 50 লক্ষ বলছে লোক মারা যাবে খাদ্য ঘাটতিতে। ইজ দ্য ফুড দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। কিন্তু আমরা অনেক কাজ আমাদের বাংলাদেশে এগিয়েছে। ইনফ্যাক্ট এখানে আসার আগে আমি ডাক্তারদের একটা অনুষ্ঠানে ছিলাম। ল্যান্ডসেট, ডাক্তারদের সবচেয়ে দামি জার্নাল যেটা, তারা ক্লাইমেট চেঞ্জের উপরে একটা প্রতিবেদন লঞ্চ করছিল। তার উপরে বাংলাদেশের উপরে একটা চ্যাপ্টার আছে। বাংলাদেশের উপরে যিনি গবেষণা করেন, বাঙালি, ইটালি বেসড এবং ইংল্যান্ড বেসড, তিনি প্রেজেন্ট করলেন প্রচুর ডেটা, চমৎকার চমৎকার গ্রাফ। আমি দুঃখের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশকে তারা বোঝে নাই। বাংলাদেশে আজকের মেইন প্রবলেম হচ্ছে কিন্তু ড্রাউট অ্যান্ড সেলিনিটি অ্যান্ড স্টর্ম সার্জ। আমি 15 দিন আগে আই ওয়াজ ইন পটুয়াখালী, যাদের সাথে গিয়েছিলাম বিকালবেলা বলল চলেন স্যার কুয়াকাটা ঘুরে আসি। গেলাম, সারাটা রাস্তা আমার মন খারাপ হয়ে রইল। এই 15 দিন আগে আমন ধান পাকা, 5%ও কাটা হয়নি। পরের দিন গলাচিপা যেতে হলো ব্র্যাকের একটা কাজে। সেখানে
গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলাম, ভাই ধান কাটেননি কেন? বলছে ধান লাগাতে দেরি হয়েছে 2 মাস। কেন দেরি হয়েছে? খরা গেছে। আমরা কিন্তু খরাটা প্রচার করি না। প্রচণ্ড খরা গেছে এই বছর, উত্তরবঙ্গে খরা গেছে, দক্ষিণবঙ্গে খরা গেছে, যার জন্য ধান লাগিয়েছে 2 মাস পরে। একটা সাইক্লোন আসলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যেতে পারত। তো আমি শেষ করছি, আমাদের আজকের প্রধান অতিথি সরাসরি হয়তো বলেননি, কিন্তু আমি বলছি, আমাদের ডিবেটটা হচ্ছে গ্রোথ, এমপ্লয়মেন্ট ভার্সাস এই কার্বন ব্যবহার কমানো, ক্লিন এনার্জিতে যাওয়া। আমি মনে করি সঠিকটা হচ্ছে আমার পেটে ভাত রাখা, দেয়া, এবং আমার কর্মসংস্থান, বাইং পাওয়ারটাকে এনশিওর করা। তার মধ্যে আমরা যেটা জানি, বাংলাদেশে উইন্ডের এনার্জি খুব লিমিটেড, উইন্ড এনার্জির অপরচুনিটি লিমিটেড। সোলারে খুব ফাস্ট এক্সপ্যান্ড করবে। এখন চিন্তা ভাবনা হচ্ছে পানির উপরে সোলার প্যানেল কি করে বসিয়ে, কারণ আমাদের স্পেসের অভাব। আর আমরা বিশ্বের দিকে তাকিয়ে আছি। গত সপ্তাহে যে ফিউশন টেকনোলজির ব্রেক থ্রু হয়েছে, আমেরিকানরা ক্লেম করেছে, আমাদের এখানে আসতে 10 বছর লাগতে পারে যদি আমেরিকানরা এটাকে কমার্শিয়াল লেভেলে নেয়। ঠিক আছে, এটা একটা অপশন। আর হাইড্রোজেন টেকনোলজিও একটা অপশন। হাইড্রোজেন টেকনোলজি জানা আছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল লেভেলে, গাড়ি লেভেলে নিতে গেলে এটা এখনও 20%-এর বেশি হাইড্রোজেন ব্যবহার করতে পারে না। এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট প্রবণ। এই যে রকেট ছাড়া হয়, স্পুটনিক ছাড়া হয়, সেগুলো কিন্তু হাইড্রোজেন টেকনোলজি। মাঝখানের যে অরেঞ্জ কালারের কন্টেনারটা, দ্যাট ইজ হাইড্রোজেন, কিন্তু এটা ডোমেস্টিক লেভেলে এখনও আসেনি। সো আমরা মোটামুটি বাংলাদেশে ওয়াকিবহাল। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের টেকনোলজিটা অ্যাডাপ্ট করতে গেলে পলিসি মেকারদের ফুল সাপোর্ট প্রয়োজন। আমি আনন্দিত যে তৌফিক আলাই চৌধুরী এ ব্যাপারে যথেষ্ট সেন্সিটিভ, এবং এ ব্যাপারে সরকার শেডা বানিয়েছেন, তারাও কাজ করছে। এবং বাংলাদেশ পৃথিবীতে তার যে কমিটমেন্ট, এনডিসি, ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশনের, সেই কমিটমেন্ট রাখতে পারবে। এই কমিটমেন্ট 5 বছর পর পর রিভাইজ করতে হবে গ্লোবাল প্যারিস অ্যাগ্রিমেন্ট নির্দেশ অনুযায়ী। আমরা 2025-এ আবার রিভাইজ করব। আমরা পৃথিবীকে দেখাতে চেষ্টা করব আমাদেরটা আমরা কমিয়েছি। ইউরোপ দেখাতে চেষ্টা করছে তাদেরটা তারা কমাচ্ছে, যদিও তাদের মধ্যে অনেক ধরনের ব্যাপার আছে। ফ্রান্স যাচ্ছে নিউক্লিয়ার পাওয়ারে, পোল্যান্ড বিপদে আছে, তার 80% হচ্ছে কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন, কিন্তু আমেরিকা এগোচ্ছে না। সেই পয়েন্টে আমাদের IEEEর প্রেসিডেন্ট ইলেক্ট ডেফিনেটলি আমেরিকাতে নাড়া দেবেন। আমরা নাড়া খেয়ে আছি, আমরা চেষ্টা করব। আমাদের কমিটমেন্ট আছে, প্রধানমন্ত্রীর কমিটমেন্ট আছে। আমাদের প্রয়োজন টেকনোলজি, আমাদের প্রয়োজন ফাইন্যান্স, আমাদের প্রয়োজন ক্যাপাসিটি। উইথ দ্যাট লেট মি সে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের প্রধান অতিথি, আজকের বক্তা এবং যারা আয়োজন করেছেন, আমার কলিগরা ইন দি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শেষ করব, কিন্তু একটি কথা বলে রাখি, বুয়েট কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ, যাতে গ্রিন বিদ্যুৎ হয় এবং সোলার এনার্জি ব্যবস্থা করেছে, এবং প্রায় 60% এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এবং বুয়েটের যে ছাদগুলো আছে, সেই ছাদে আমরা সোলার এনার্জি ব্যবহার করছি। এতে আমাদের প্রায় 1 কোটি টাকা সাশ্রয় হবে বিদ্যুতের বিল, এবং আমাদের সমস্ত বিদ্যুৎ জেনারেশন 60% এখান থেকে আসবে। তো এবার ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের সমন্বয়ক DSW বুয়েট ডক্টর মিজানুর রহমানকে চলে গেছেন। আমি মিজানুর রহমানকে একটু অনুরোধ করব সংক্ষেপে ধন্যবাদ দেওয়ার জন্য। তা আমার মনে হয় সবাই উঠে গেছে, সুতরাং ধন্যবাদ জ্ঞাপন করার আর সময় নেই। তো এখানেই আমরা শেষ করছি দ্বিতীয় জামিনুর রেজা চৌধুরী স্মারক বক্তৃতা। সবাইকে ধন্যবাদ। জামিনুর চৌধুরীর মৃত্যু হয়েছে 28 এপ্রিল 2020, কিন্তু আসলে তার মৃত্যু নেই। তিনি থাকবেন বুয়েটের উন্নয়তে, তিনি থাকবেন যমুনা ব্রিজে, পদ্মা ব্রিজে, মেট্রো রেলে, তিনি থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।